যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়। যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। নমস্কার বন্ধুগণ, আজ এই দিনটিকে আমরা মনের খাঁচায় তুলে রাখবো, কারণ আজ আমরা আলোচনা করব চাণক্যকে নিয়ে। আর চাণক্যকে আসলে বোঝা শক্ত। চাণক্যর মধ্যে অনেকেই অনেককে দেখেন। চাণক্যর মধ্যে কেউ স্বাতন্ত্র্যবাদ বা লিবার্টেরিয়ানিজম খুঁজে পান, চাণক্যর মধ্যে কেউ সোশ্যালিজম খুঁজে পান, চাণক্যর মধ্যে শুধু কেউ গুপ্তচর খুঁজে পান, চাণক্যর মধ্যে কেউ সত্যিকারের ধর্ম পালন খুঁজে পান, চাণক্যর মধ্যে রাষ্ট্র নির্দেশনা খুঁজে পান, সরকার নির্দেশনা, রাজার কি করণীয়, তাছাড়া রাজনীতি অবশ্যই। তো আজকে আমরা আলোচনা করব ছোটদের চাণক্য বলে একটি 1986 সালের বই। হঠাৎ করে আজকে আমি মনে পড়লো বইটার কথা। কয়েকদিন আগে এটা পেয়েছি এক আত্মীয়ের থেকে। ছোটবেলায় কখনো কিনেছিলেন তার হয়তো ছেলেমেয়ের জন্য। তো খুবই ছোট্ট সরু একটি মিষ্টি বই। এর মধ্যে নানান শ্লোক অর্থশাস্ত্র থেকে তুলে তুলে যা ছোটদের জন্য রেলেভেন্ট হবে সেগুলো দেওয়া আছে। এবার চাণক্যর সামনে তো আমরা সবাই ছোট, এবং অর্থশাস্ত্র বোঝাও শক্ত, চাণক্যকে বোঝাও শক্ত। তাই আমার মনে হয় এখান থেকেও আমরা ছোট না হলেও আমরা কিছু না কিছু এখান থেকে শিখতে পারবোই। আমার মনে হয় খুবই ইন্টারেস্টিং হবে। আর প্রকাশক হলেন শ্রী পূর্ণচন্দ্র শীল, অক্ষয় লাইব্রেরি। আর মজার ব্যাপার, এত বছর পর যখন আমি ঋগ্বেদ কিনলাম বাংলায়, সেটাও অক্ষয় লাইব্রেরি। অধ্যাপক শ্রী যোগেন্দ্রনাথ কাব্য ব্যাকরণ সাংখ্য স্মৃতিতীর্থ কর্তৃক সম্পাদিত। নিবেদনটা কি পড়ার দরকার আছে? চাণক্যের পরিচয় থেকেই শুরু করি। প্রায় 2260 বৎসর পূর্বে তক্ষশিলা নগরে চাণক্য পণ্ডিতের জন্ম হয়। তাহার পিতার নাম ছিল চনক, এই জন্য তাহার নাম হয় চাণক্য। ইহা ছাড়া তাহার আরও কতগুলি নাম ছিল, যেমন কৌটিল্য, বিষ্ণু শর্মা প্রভৃতি। একসময় চাণক্য পথ দিয়া যাইতেছিলেন, এমন সময় তাহার পায়ে একটা কুশের কাঁটা বিধিয়া যায়। তাহাতে চাণক্য চটিয়া একেবারে কুশের গোড়া পর্যন্ত টানিয়া তুলিয়া ফেলেন এবং পুনরায় যাহাতে উহা জন্মিতে না পারে সেই উদ্দেশ্যে উহার গোড়ায় ঘোল ঢালিয়া দেন। এই সময় সেখানে মগধের রাজমন্ত্রী শক্টার উপস্থিত হন। তাহার প্রভু নন্দরাজ তাহার সহিত ভালো ব্যবহার করিতেন না বলিয়া তিনি প্রতিশোধ লইবার চেষ্টায় ফিরিতেছিলেন। এখন দৈবক্রমে চাণক্যকে দেখিয়া বুঝিতে পারিলেন তাহার উদ্দেশ্য সফল করিবার পক্ষে এই লোকই উপযুক্ত। কোন রকমে ইহাকে একবার নন্দরাজের উপর চটাইয়া দিতে পারিলেই কাজ হইবে। এই মনে করিয়া শক্টার চাণক্যকে নন্দরাজের পিতৃশ্রাদ্ধে পুরোহিতের কাজ করিবার জন্য নিমন্ত্রণ করিয়া গেলেন। তাহার কথা মতো চাণক্য ঠিক সময়ে রাজসভায় উপস্থিত হইলেন। এদিকে রাজার আর এক মন্ত্রী রাক্ষস, যার নামে ওই যে কি যেন রাক্ষসা মহারাক্ষস না কি যেন, যে নাটকটা পরে 800 AD নাগাদ লেখা, তামিলে বোধ হয়, কি যার নাম, রাক্ষসা
মুদ্রা রাক্ষস, হ্যাঁ, মুদ্রা রাক্ষসটা থেকেই আমরা মেনলি অনেক অনেক কিছু জানতে পারি চাণক্যর ব্যাপারে, যেটার ভিত্তিতে আর কি চাণক্য সিরিয়ালটাও হতো কয়েক বছর আগেরটা, আগেকার দূরদর্শনেরটা না, ওটা একটু বেশি রিসার্চ ছিল ওটাতে। তো এইদিকে রাজার নন্দরাজ, তার আরেক মন্ত্রী রাক্ষস অন্য একজন ব্রাহ্মণ আনিতে গিয়াছিলেন। তিনি আসিয়া দেখেন যে চাণক্য আগে হইতে পুরোহিতের জায়গা দখল করিয়া বসিয়া আছেন। তিনি রাজাকে খবর দিলেন। নন্দরাজ আসিয়া যেই দেখিলেন যে একজন কালো কুৎসিত ব্রাহ্মণ আসিয়া পুরোহিতের জায়গায় বসিয়াছে, অমনি তিনি চটিয়া হুকুম দিলেন, উহাকে টিকি ধরিয়া উঠাইয়া দাও। চাণক্য কালো ছিলেন? আর যায় কোথায়, চাণক্য একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। নিজের 1.5 হাত লম্বা টিকি একটানে খুলিয়া ফেলিলেন, চোখ লাল করিয়া আঙ্গুল ঘুরাইয়া নন্দরাজকে বলিলেন, মহারাজ, তুমি আজ অহংকারে মত্ত হইয়া আমাকে অপমান করিলে। আমি যদি যথার্থই শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ হই, তবে তোমাকে ইহার উপযুক্ত প্রতিফল পাইতে হইবে। নন্দবংশ যতদিন ধ্বংস করিতে না পারি, ততদিন আমি এই টিকি বাঁধিব না। এই বলিয়া তিনি কাঁপিতে কাঁপিতে রাজসভা ত্যাগ করিলেন। কালো সাপের মতো টিকিটি তাহার পিঠের উপর দুলিতে লাগিল। Hindi English streams later, yes. We'll discuss USAID's dismantling and how it affects India. ইহার পর চাণক্য আর শক্টার মিলিয়া নন্দবংশ ধ্বংস করিবার উপায় ঠিক করিতে লাগিলেন। এমন সময় তাহাদের একজন সহায় মিলিল, তাহার নাম চন্দ্রগুপ্ত। তিনি নন্দবংশেরই সন্তান ছিলেন। এই আবার কি? এটা তো জানতাম না। এটা বোধহয় নানান ধরনের ভিউ থাকে, তো ওপিনিয়ন থাকে, তার মধ্যে এটা একটা ওপিনিয়ন। কিন্তু মুরা নামে এক দাসীর গর্ভে তাহার জন্ম হইয়াছিল বলিয়া নন্দরাজ ও তাহার পুত্রগণ তাহাকে ঘৃণা করিতেন ও কষ্ট দিতেন। এই কারণে চন্দ্রগুপ্ত নন্দবংশ ধ্বংস করিয়া নিজে রাজা হইবার চেষ্টায় ফিরিতেছিলেন। গ্রিক বীর আলেকজান্ডার দেশে আসিলে তাহার নিকট হইতে যুদ্ধবিদ্যাটাও বেশ ভালো করিয়া শিখিয়া লইয়াছিলেন। এগুলো পরে জানা গেছে যেগুলো ভুল ছিল। চাণক্য মনে করিলেন এই চন্দ্রগুপ্তকে দিয়াই নন্দবংশ ধ্বংস করাইতে হইবে। করিলেনও তাহাই। বুদ্ধি বলে তিনি চন্দ্রগুপ্তকে সম্পূর্ণ বশ করিয়া নন্দরাজের সহিত তাহার যুদ্ধ বাধাইয়া দিলেন। যুদ্ধে নন্দরাজের পরাজয় হইল এবং নন্দবংশ একেবারে ধ্বংসপ্রাপ্ত হইল। চাণক্যের মনোবাঞ্ছা পূর্ণ হইল। তিনি তাহার টিকি বাঁধিয়া চন্দ্রগুপ্তকে মগধের রাজা করিলেন এবং নিজে তাহার মন্ত্রী হইয়া বসিলেন। চাণক্যের বুদ্ধি বল, ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্প নাকি, না বিবেক রামাস্বামী আর ডোনাল্ড ট্রাম্প? চাণক্যের বুদ্ধি বলে মহারাজ চন্দ্রগুপ্তের রাজত্ব খুব বড় হইয়াছিল। তিনি যবনদিগকে ও ম্লেচ্ছদিগকে জয় করিয়াছিলেন। চাণক্যের শাসনগুণে অত বড় রাজত্বে কোনো অশান্তি ছিল না। রাজার কোনো শত্রু ছিল না, প্রজার কোনো দুঃখ ছিল না, দেশে কোনো অভাব অভিযোগ ছিল না। কিন্তু রাজকার্য বেশি দিন চাণক্যের ভালো লাগিল না। তিনি শীঘ্রই নন্দরাজের মন্ত্রী রাক্ষসকে চন্দ্রগুপ্তের মন্ত্রী করিয়া দিয়া নিজে তপস্যা করিবার জন্য বনে চলিয়া গেলেন। চাণক্য সকল শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। তাহার মতো বুদ্ধিমান লোক এ পর্যন্ত পৃথিবীতে খুব কম জন্মিয়াছে। তাহার অর্থশাস্ত্র জগতে অতুলনীয়। তিনি অত্যন্ত তেজস্বী, সত্যবাদী ও জিতেন্দ্রীয় ছিলেন। তাহার প্রখর বুদ্ধি বলে শত্রুগণ থরহরি কম্পমান ছিল। বালক বালিকাগণ চাণক্যের উপদেশ মতো চলিয়া পথের ভিখারি চন্দ্রগুপ্ত একেবারে রাজরাজেশ্বর হইয়াছিলেন। তোমরাও যদি তাহার এই উপদেশ মতো চলো, তবে তোমরাও খুব বড় হইতে পারিবে। তো এবার আমরা পড়া শুরু করবো ছোটদের চাণক্য, যাতে আমরাও বড় হইতে পারি। আচ্ছা, সংস্কৃত জায়গাগুলো পড়ে লাভ নেই, আমি তোতলে একাকার করব, ভুলভাল উচ্চারণ করব, তাই ডাইরেক্ট সেটার বাংলা ট্রান্সলেশন এবং তার ব্যাখ্যাগুলো পড়বো শুধু। আর এমনিও দেখি দু একটা পড়ার চেষ্টা করে। বিদ্বত্তং চ নৃপত্বং চ নৈব তুলং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। রাজার বৈভব আর বিদ্যা মহাধন, এই দুই সমতুল নহে কদাচন। রাজার আদর শুধু আপনার দেশে, বিদ্যানের মান কিন্তু আছে সর্বদেশে। ব্যাখ্যা: বিদ্যা আর রাজার ঐশ্বর্য কখনোই সমান নহে, কেননা নিজের দেশেই কেবল রাজার মান, কিন্তু বিদ্যানের মান সকল দেশেই আছে। পণ্ডিত হইলে থাকে সব গুণ তার, মূর্খজন হয় শুধু দোষের আধার। সেই হেতু একজন হইলে বিদ্যমান, সহস্র মূর্খের চেয়ে বেশি তার মান। ব্যাখ্যা: পণ্ডিতগণের সকলই গুণ আর মূর্খগণের সকলই দোষ। সেই হেতু হাজার হাজার মূর্খ হইতে একজন বিদ্বানের মান বেশি। বুঝতে পারছি। মানে এটার জন্য আর কি আমরা একাডেমিকদেরকে আজকের দিন অতটা ব্লাইন্ডলি ট্রাস্ট করি
ডাক্তার ফাক্তার, আইএএস, এদের জন্য একটা আমাদের অন্ধ একটা ভক্তি আছে, যে ভক্তিটার জন্য আমাদের আজকে দিনে অনেকটা সমস্যা হয়ে গেছে। তো অধর্ম বিধর্মের জমানায় চাণক্য তো আর জানতেন না কি ঘটছে, বা কে মুদ্রা রাক্ষসে পরে সব জাস্টিফাই করে দিয়েছে কে বলতে পারে। পরনারী যার কাছে জননী সমান, পরের জিনিসে যেই করে তুচ্ছ জ্ঞান, সর্বজীবে দেখে যেই আপনার মত, ধরা মাঝে সেই জন পণ্ডিত নিশ্চিত। অপরের স্ত্রীকে যে আপনার মাতার মতো শ্রদ্ধা করে, পরের জিনিসকে মাটির ঢিলের মতো তুচ্ছ জ্ঞান করে, আর পৃথিবীর সকল জীবকে ঠিক আপনার মতো মনে করে, সেই ব্যক্তি পণ্ডিত। উচ্চ বংশে জন্মলোভী কি হইবে ফল, বিদ্যালোভী যার নাহি বাড়ে জ্ঞান বল, নীচ বংশে জন্মি যার হয় শাস্ত্র জ্ঞান, দেবতাগণেরও কাছে তিনি পূজা পান। এই দেখো অ্যান্টিকাস্টিজম চাণক্যের লেখায়। যে লোকের বিদ্যা লাভ হয় নাই, উচ্চ বংশে জন্মিলে তাহার কি ফল হইবে। কুলীন না হইয়াও অর্থাৎ উচ্চ বংশে না জন্মিয়াও যিনি শাস্ত্রজ্ঞান লাভ করেন, দেবতাগণও তাহাকে সম্মান দেখাইয়া থাকেন। যদি হয় রূপবান বয়সে নবীন, বিশাল কুলেতে জন্ম কিন্তু বিদ্যাহীন, বিন্দুমাত্র শোভা আর নাহি থাকে তার, নির্গন্ধ পলাশ যথা রূপে চমৎকার। ওফ, কই ব্যাখ্যা কই। হ্যাঁ, পলাশ ফুল দেখিতে সুন্দর হইলেও গন্ধহীন বলিয়া যেমন তাহার কোনো মূল্য নাই, সেই রূপ কোন লোক যদি দেখিতে সুন্দর ও বয়সে যুবক হয় এবং যদি তাহার উচ্চ বংশেও জন্ম হয়, তথাপি মূর্খ হইলে তাহার কোনো মূল্য থাকে না। রজনীর অন্ধকার চন্দ্রের কিরণ, রমণীর অলঙ্কার স্বামীর জীবন, ধরণীর অলঙ্কার নৃপতি সুজন, সকলের অলঙ্কার বিদ্যা মহাধন। চাঁদের আলোকে, ব্যাখ্যা এটা, চাঁদের আলোকে রাত্রির শোভা বাড়ে, স্বামী জীবিত থাকিলেই স্ত্রী লোকের সম্মান বাড়ে, ভালো রাজা থাকিলে পৃথিবীর গৌরব বাড়ে, আর বিদ্যা সকলের সম্মান বাড়ায়। জ্ঞাতি নাহি নিতে পারে করিয়া বন্টন, চোরে নাহি পারে কভু করিতে হরণ, করিলেও দান তভু নাহি পায় ক্ষয়, বিদ্যারত্ন মহাধন জানিবে নিশ্চয়। বিদ্যা রত্নবিশেষ ও মহাধনের মত, এই ধন জ্ঞাতিগণ ভাগ করিয়া লইতে পারে না, চুরি করিতে পারে না, এবং দান করিলেও ক্ষয় হয় না। পিতামাতা নহে তারা শত্রুর সমান, যারা নাহি সন্তানেরে করে বিদ্যাদান, মূর্খ পুত্র সভা মধ্যে নাহি পায় মান, বক যথা হংস মধ্যে নাহি পায় স্থান। যে পিতামাতা পুত্রকে লেখাপড়া না শেখান, তাহারা পুত্রের পক্ষে শত্রুর কাজ করেন। অনেকগুলি হংসের মধ্যে যেমন একটি বককে ভালো দেখায় না, তেমনি পণ্ডিতগণের সভায় মূর্খ পুত্র সম্মান পায় না। একমাত্র পুত্র যদি হয় গুণবান, শত শত মূর্খ নহে তাহার সমান। এক চন্দ্র জগতের অন্ধকার হরে, অসংখ্য নক্ষত্র কিন্তু তাহা নাহি পারে। ব্যাখ্যা হলো যে শত শত মূর্খ পুত্র অপেক্ষা একজন মাত্র গুণী পুত্রও ভালো। একটি মাত্র চন্দ্র সমস্ত অন্ধকার দূর করে, কিন্তু অসংখ্য তারা তাহা পারে না। 5টি বছর 5টি বছর পুত্রে করিবে পালন, 10টি বছর তারে করিবে শাসন, 16টি বৎসর হইলে তাহার বন্ধু সম তার সাথে করিবে আচার। সন্তানকে প্রথম 5 বৎসর লালন পালন করিবে, তারপর 10 বৎসর ধরিয়া তাহাকে কড়া শাসনে রাখিবে, কিন্তু 16 বৎসর বয়স হইলে তাহার সহিত বন্ধুর মতো ব্যবহার করিবে। আদর করিলে অনেক, বহু দোষ জন্মে পুত্রে আদর করিলে, গুণবান হয় পুত্র তাড়নার ফলে, সেই হেতু পুত্র আর শিষ্য দুইজনে না দিবে আদর, শুধু রাখিবে শাসনে। আদর করিলে অনেক দোষ এবং তাড়না করিলে অনেক গুণ জন্মে, অতএব ছাত্রকে এবং পুত্রকে আদর না করিয়া শাসনে রাখিবে। সুন্দর একটি গাছে যদি ফোটে ফুল, তাহার সৌরভে হয় বনানী আকুল, গুণবান এক পুত্র জন্মে যদি কুলে, যশবৃদ্ধি হয় তার গৌরবের বলে। কোনো গাছ ভালো হইলে তাহাতে ফুল ফুটিয়া যেমন সারা বন গন্ধে আমোদ করে, সেইরূপ একটিমাত্র গুণবান পুত্র বংশে জন্মিলে বংশ উজ্জ্বল হয়। একটিমাত্র কুবৃক্ষ একটিমাত্র কুবৃক্ষ যদি থাকে বনে,
পোড়ায় সকল বন কোটর আগুনে, বংশে যদি জন্মে এক পুত্র কুলাঙ্গার, নিজ দোষে সেই বংশ করে ছারখার। বনে যদি একটিমাত্র কুবৃক্ষ থাকে তবে তাহার কোটরস্থিত অগ্নিতে সমস্ত বন পুড়িয়া যায়, তেমনি বংশে যদি একটি কুপুত্র থাকে তবে সে সেই বংশ ধ্বংস করে। বহুমূল্য পরিচ্ছদ করিয়া ধারণ, দূর হইতে মূর্খ শোভা পায় কিছুক্ষণ। মূর্খের সব শোভা কিন্তু ততক্ষণ রহে, যতক্ষণ কাছে আসি কথা নাহি কহে। মানে ভালো ভালো জামা কাপড় পরিলে মূর্খকে দূর হইতে বেশ ভালো দেখায়, কিন্তু তাহার সে শোভা মাত্র ততটুকু সময় থাকে যতক্ষণ না সে কাছে আসিয়া কথা বলে। হিন্দু বিচারধারা দিদি, this is what we call সাধু বাংলা, or basically a bit of a classical Bengali. তো this was fun. Yeah, this we know, right? আমি কেন বাংলায় বলছি, হ্যাঁ ইংলিশে কেন বলছি। তো কতজনকেই সুন্দর ভালো দেখতে টেকতে মনে হয় যে হ্যাঁ মানে এ তো বন্ধু হলে ভালোই হতো, এ তো মানে প্রেমিক বা প্রেমিকা হলেও ভালো হতো। তো এরকম কতজনের হয় যে সামনে এসে মুখ খুললো, তারপর মনে হয় ওরে বাবা না ঠিক আছে, আমি একাই ভালো আছি। কামধেনু করে নিত্য যথা দুগ্ধদান, তথা বিদ্যা অকালে করে ফলদান। প্রবাসে রক্ষেন বিদ্যা মাতৃসম স্নেহে, সেহেতু বিদ্যাকে সবে গুপ্তধন কহে। ব্যাখ্যা হলো যে স্বর্গের গাভী যেমন সকল সময় দুধ দেয়, সেইরূপ বিদ্যা অসময়েও ফল দেয়। ওফ! বিদেশে গমন করিলে বিদ্যামাতার ন্যায় রক্ষা করে, এই জন্য লোকে বিদ্যাকে গুপ্তধন বলিয়া মনে করে। করিলে সুখের আশা বিদ্যা না মিলিবে, বিদ্যাকে চাহিলে কভু সুখ না হইবে। যে করে সুখের আশা বিদ্যা তার কোথা, বিদ্যাকে যে চাহে তার নাহি সুখ যথা। খাইছে রে। কি সুন্দর। আমি পড়ার সময় আজকাল এই জন্যই ক্যামেরাটা বন্ধ রাখছিলাম, কারণ আমার আসলে বেস্ট ধরার অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এদিক ওদিকে রাখলে খুব ঘাড় ব্যথা হয়ে যায়, তো এদিকেই রাখি, কি আর হবে আমার মুখ দেখে। তো কোথায় ছিলাম? হ্যাঁ, যে সুখ চায় তার হ্যাঁ, যে সুখ চায় তার বিদ্যা হয় না, আবার সুখের আশা করিলে বিদ্যার আশা করিতে নাই, আবার বিদ্যাকে চাহিলে সুখ ত্যাগ করিতে হইবে। যে সুখ চায় তার বিদ্যা হয় না, আবার যে বিদ্যা চায় তার সুখ হয় না। যদি সুখ আর বিদ্যা একসঙ্গে চাও তাহলে সরকারি বুদ্ধিজীবী হয়ে যাও। সপ্তর্ষি কার রচিত এই গ্রন্থ? এটা আসলে সংকলন চাণক্য নানান শ্লোকের, যেগুলো আর কি ছোটদের জন্য রেলেভেন্ট হবে তার সেরকম কিছু শ্লোক আর কি। তো কাজটা করা হচ্ছে অধ্যাপক শ্রী যোগেন্দ্রনাথ কাব্য ব্যাকরণ সাংখ্য স্মৃতিতীর্থ কর্তৃক সম্পাদিত। রোনাদে, কাইন্ড অফ বেসিক্যালি নার্সারি বুক, চাণক্য ফর কিডস। ওফ কি ফাটাফাটি। বিষেও থাকিলে সুধা করিবে গ্রহণ, কুস্থান হইতে তুলি লইবে কাঞ্চন। নিচেরও নিকটে বিদ্যা যতনের শিখিবে, নারীরত্ন নীচ বংশে জন্মিলেও লবে। ব্যাখ্যা হচ্ছে যে অমৃত যদি বিষের মধ্যেও থাকে, তাহা হইলে তাহা গ্রহণ করিবে। আর অমৃত বেশিরভাগ সময় ভাই বিষের মধ্যেই থাকে। সব ভালো জিনিসের জন্য যে একটা ভয়ঙ্কর কষ্ট টর্চারের মধ্যে দিয়ে যেতে হয়, সেটাই তো ভালো জিনিসটার গুরুত্ব। মানে ডিফিকাল্টি ছাড়া কোনো সুন্দর জিনিস তৈরি হয় না। বিউটি জিনিসটাই ডাইরেক্টলি ডিফিকাল্টির সঙ্গে জড়িত। যে জিনিস অর্জন করতে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটাই তো সুন্দর একটা ফল দেয়। তো যেমন মানে ওয়ার্কআউট একটা কি ভয়ানক জিনিস, মানে 45 মিনিট স্বেচ্ছায় হাঁপিয়ে কাঁপিয়ে কেতরে একাকার, তারপরে একটা সুন্দর স্বাস্থ্য। এটাই তো অমৃত যদি বিষের মধ্যেও থাকে, তাহা হইলে তাহা গ্রহণ করিবে। কুস্থানেও স্বর্ণ থাকিলে তাহা গ্রহণ করিবে। যদি নিজ ব্যক্তি উত্তম জ্ঞান লাভ করিয়া থাকে, তবে তাহার নিকট হইতেও তাহা শিক্ষা করিবে। আরে এত অ্যান্টিকাস্ট শ্লোক ভরিয়ে রাখবে চাণক্য, আমি কি করে জানবো? আর সুশীলা কন্যা যদি নিজ বংশেও জন্মে, তথাপি তাহাকে বিবাহ করিবে। হ্যাঁ, আমি তো বাঙাল। তারপরে হচ্ছে আমি সংস্কৃত জায়গাগুলো পড়ছি না, ভুলভাল উচ্চারণ করবে বলে আমি শুধু বাংলা জায়গাগুলোই পড়ছি। পীড়ায় প্রমোদে আর দুর্ভিক্ষের কালে শত্রুর মাঝারে কভু পতিত হইলে, শ্মশানে বিচার গৃহে যে হয় সহায়,
প্রকৃত বান্ধব তারে জানিবে ধরায়। মানে a friend in need is a friend indeed, এটা চাণক্য বলে গেছেন কত বছর আগে। অসুখ অবস্থায় দুর্বুদ্ধি দুর্বুদ্ধিবশত বিলাসিতায় মগ্ন হইলে, দেশে দুর্ভিক্ষ হইলে, শত্রুর মধ্যে পড়িলে, বিচারের জন্য রাজদ্বারে নীত হইলে এবং শ্মশানে শবদাহকালে যে সহায় হয়, সেই প্রকৃত বন্ধুর কাজ করে। হ্যাঁ, নিজ বংশ বলতে একটাই জিনিস বোঝাচ্ছে, উচ্চ বংশ নিজ বংশ এখানে একই জিনিস। কারণ জাতি তো আদৌ কখন কোন হায়ারার্কিতে তার ঠিক নেই, তাই উনি জাতির নাম তুলে তো বলবেন না। তো বংশ বলতে এটাই বলা হচ্ছে। অন্তরালে কার্যনাশ করে যেই জন, সম্মুখে আসিয়া বলে সুমিষ্ট বচন, তেজিবে সেরূপ বন্ধু করিয়া যতন, মুখে মধু বিষে ভরা কুম্ভের মতন। একটি বিষে ভরা কলসির মুখে কিছু দুধ থাকিলেও তাহা যেমন ত্যাগ করিতে হয়, সেইরূপ যে বন্ধু সামনে বেশ মিষ্ট কথা বলে কিন্তু চোখের আড়ালে কার্যনাশ করে তাহাকেও যত্নপূর্বক ত্যাগ করিবে। যত্নপূর্বক মানে গুছিয়ে কাটিয়ে দেবে আর কি। শত্রুতা করিল যেই মিত্র একবার, যদি কেহ তার সনে মিলে পুনর্বার, আপনি গ্রহণ করে আপন মরণ, হস্তে ধরি বিষধর সর্পের মতন। ব্যাখ্যা হলো যে বন্ধু হইয়াও যে ব্যক্তি একবার শত্রুতা করিয়াছে, যদি কেহ তাহার সহিত পুনরায় মিলিত হয়, তাহা হইলে সে যেন বিষধর সর্পকে হাতে লইয়া নিজ মৃত্যু ডাকিয়া আনে। অভয়, শুরু থেকে দেখো, খুব চরম জিনিসপত্র পড়লাম অলরেডি। অবিশ্বাসী জনে নাহি বিশ্বাস করিবে, বান্ধবেও নাহি অতি বিশ্বাস। এই তো পুরো পুরো ইফ কবিতাটা যে রাডিয়ার্ড কিপলিং এর বা আমাদের মার্কাস অরেলিয়াসের মেডিটেশনস, পুরো সেম লাইন, একদম অলমোস্ট সেম, যে প্রায় প্যারাফ্রেজ করা। অবিশ্বাসী জনে নাহি বিশ্বাস করিবে, বান্ধবেও নাহি অতি বিশ্বাস রাখিবে, বন্ধু যদি কদাচিৎ মনে করে রোষ, প্রকাশ করিয়া ফেলে সমুদয় দোষ। ব্যাখ্যা হচ্ছে যে অবিশ্বাসী তাহাকে বিশ্বাস করিবে না, এমনকি বন্ধুকেও কখনো অতিরিক্ত বিশ্বাস করিবে না। কেননা যদি বন্ধু কখনো রুষ্ট হয়, তাহা হইলে সে সকল দোষ প্রকাশ করিয়া ফেলে। মানে তুমি যদি অতি বিশ্বাস করে বন্ধুকে সব কিছু বলে ফেলো, বন্ধু কখন কি খাড় খেয়ে কি বলে দেবে তার তো ঠিক নেই। ভৃত্যের পরীক্ষা হয় কার্য শেষ হলে, বন্ধুর পরীক্ষা হয় ব্যাসনের কালে। ব্যাসনের কালেটা কি জিনিস? বয়ে জফলা দন্তেশ্ব, বসনের কালে না ব্যাসনের কালে, দেখি ব্যাখ্যা তো পাবই। মিত্রের পরীক্ষা হয় বিপদ ঘটিলে, পত্নীর পরীক্ষা হয় ধন ফুরাইলে। ম্যানোস্ফিয়ার, যে মহাভারতে আছে যে না বিংশে, ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সংস্কৃত পড়ে লাভ নেই, আমি তোতলাবো। ব্যাখ্যা হলো যে ভৃত্যকে কোনো কাজে পাঠাইলে সে যদি তাহা করিয়া আসিতে পারে, তাহা হইলে বুঝিতে হইবে সে ভৃত্য ভালো। দুর্মতিগ্রস্ত হইয়া কুকার্য করিতে থাকিলে সেই সময় বন্ধুর পরীক্ষা হয়। বিপদকালে মিত্রের পরীক্ষা হয় এবং দারিদ্র উপস্থিত হইলে পত্নীর পরীক্ষা হয়। এক শত্রু উপকারে করি বশীভূত, তার দ্বারা অন্য শত্রু করিবে বিজিত। যেমন একটি কাঁটা চরণে বিধিলে হাতে নি অন্য কাঁটা উপড়াইয়া ফেলে। পায়ে একটি কাঁটা বিধিলে যেমন হাতে আরেকটি কাঁটা লইয়া তাহার সাহায্যে প্রথমটি বাহির করে, সেইরূপ দুইজন শত্রু থাকিলে একজনকে উপকার দ্বারা বশীভূত করিয়া তাহাকে দিয়া দ্বিতীয় শত্রুকে দমন করিবে। এটাই তো ব্যাপার, সাম দাম দণ্ড ভেদ। এই জন্যই তো ট্রাম্প বিরাট হিন্দুত্ববাদী না হলেও ট্রাম্প ইলন মাস্কের কাজকর্ম আমাদের কাজে আসছে এবং তাতে আমাদের সমর্থন জানানো দরকার। লিবার্টেরিয়ান পার্টি হিন্দুত্ববাদী না হলেও তাদের কাজকর্মে আমাদের ভালো, যদি লিবার্টেরিয়ান আমাদের শত্রু না। ঠিক, সংসার মাঝারে কেহ কারো মিত্র নয়, কার মারিয়েছে, অথবা কাহারও শত্রু কেহ নাহি হয়। জানা যায় একমাত্র হতে ব্যবহার, কে বা কার মিত্র কিংবা কে বা শত্রু আর। কেহ কাহারও মিত্র কিংবা কেহ কাহারও শত্রু নয়, কেবলমাত্র ব্যবহার হইতেই শত্রু অথবা মিত্র চিনিতে পারা যায়। বংশ নিয়ে কথার অর্থই হলো যে আচরণ নিয়ে কথা হচ্ছে, সাধারণত এই মানেই ধরা হয়ে থাকে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে উচ্চ বংশেও ভালো আচরণ হতে পারে, বাজে আচরণ হতে পারে, আবার নিচু বংশেও ভালো আচরণ হতে পারে, বাজে আচরণ হতে পারে। তাই এখানে কাস্ট নিয়ে কথা হচ্ছে। তো
এ তো ভয়ানক জিনিস। এত ল্যাক অফ সেন্টিমেন্টালিজমের জন্যই মানে চাণক্য বিখ্যাত, যেগুলো আমরা ভুলে গেছি খ্রিস্টান মরালিটি আর ইগালিটারিয়ানিজমের চক্করে। কেহ কাহারও মিত্র কিংবা কেহ কাহারও শত্রু নয়, কেবলমাত্র ব্যবহার হইতেই শত্রু অথবা মিত্র চিনিতে পারা যায়। দুর্জন যদিও বলে সুমিষ্ট বচন, তথাপি বিশ্বাসযোগ্য নহে সে কখন আর কি। মধু থাকে রসনার অগ্রভাগে তার, হলা হলাহলে পূর্ণ কিন্তু হৃদয়ে তাহার। দুর্জন মিষ্ট কথা বলিলেও তাহাকে কখনো বিশ্বাস করিবে না, কারণ তাহার মুখে মধু থাকিলেও হৃদয়ে ভয়ানক বিষ থাকে, অর্থাৎ মন্দ অভিসন্ধি থাকে। এই দু একটা একটু উঠে ফুটে গেছে, অনেক বছর আগেকার বই তো। যদিও বিদ্বান হয় কখনো দুর্জন, তথাপি তাহাকে সদা করিবে বর্জন। মাথার উপরে যদি কভু ধরে মণি, তথাপি কি ভয়ঙ্কর নাহি হয় ফণি। দুর্জন যদি বিদ্বান হয়, তথাপি তাহাকে পরিত্যাগ করা কর্তব্য, কেননা মাথায় মণি থাকিলেই কি সর্প ভয়ানক হয় না। সর্প ক্রূর, খল ক্রূর নাহি সংশয়, সর্পের অধিক ক্রূর খল কিন্তু হয়। মন্ত্র বা ঔষধ বলে সর্প বশ হয়, খল কিন্তু কোনো কালে কারো বশ নয়। সর্প এবং খল উভয়ই স্বভাবত ক্রূর, তবে উভয়ের মধ্যে পার্থক্য এই যে সর্প হইতেও খল বেশি ক্রূর। মন্তব্য হলো যে ঔষধের বলে সর্পকে বশ করা যায়, কিন্তু খলকে কেহ নিবারণ করিতে পারে না। নখধারী নদী কিংবা শৃঙ্গ আছে যার, অথবা যে জন করে শস্ত্র ব্যবহার, রমণী জাতিকে আর যত রাজকুলে ইহাদের বিশ্বাস না করো কোনো কালে। কি বক্তব্য? সিংহ বাঘ ইত্যাদি নখধারী পশু, গো মহিষাদি শৃঙ্গধারী পশু, যে ব্যক্তি অস্ত্রশস্ত্র লইয়া বেড়ায়, স্ত্রীলোক এবং রাজপুরুষ প্রভৃতিকে কখনো বিশ্বাস করা উচিত নহে। এ কি রে ভাই? তো ডোন্ট ট্রাস্ট এনিওয়ান, ট্রাস্ট yourself. What's your take on sentimentalism of Bengalis? Interestingly, I was reading Netaji's Secret Service. He's saying kind of the same thing over there. সেন্টিমেন্টালিজমের সূত্র তো আমার মনে হয় বুদ্ধের হাত ধরেই এসছে বেঙ্গলে। হস্তিকে সহস্র হস্ত রাখো ব্যবধানে, শতহস্ত দূরে অশ্বে রাখো সাবধানে, শৃঙ্গধারী জীবে রাখো দশহস্ত দূরে, দুর্জনে এড়িবে সদা স্থানত্যাগ করে। হস্তিকে সহস্র হস্ত, ঘোড়াকে শতহস্ত, গো মহিষাদি শৃঙ্গধারী পশুকে দশ হস্ত দূরে রাখিয়া চলিবে এবং স্থান ত্যাগ করিয়া দুর্জনকে ত্যাগ করিবে। ফল ভারে বৃক্ষগণ হয় অবনত, সতত বিনত হয় গুণীজন যত, শুষ্ক কাষ্ঠখণ্ড আর যত মূর্খজন, ভাঙিলেও নত তারা না হয় কখনো। ফলবান বৃক্ষ, এটা তো ছোটবেলাতে শুনতাম আমি বাড়ির বড়দের থেকে, যে হিউমিলিটি যখন এক্সাম্পল দেওয়া হতো আর কি, যে উঠে দাঁড়িয়ে থাকা আর কি, গাছ তো সবার আগে ঝরে পড়ে যায়, আর যার অনেক ফল সে ভারে নুইয়ে থাকে। ফলবান বৃক্ষ এবং গুণবান ব্যক্তি অবনত হয়, শুষ্ক কাষ্ঠখণ্ড ভাঙিয়া যায় এবং মূর্খ ব্যক্তি বিনষ্ট হয়, তথাপি তাহারা বিনত হয় না। আপদের হেতু ধন সঞ্চয় করিবে, সেই ধন দিয়া সদা পত্নীকে রক্ষিবে। পত্নী কিংবা ধন দিয়া হলে প্রয়োজন, আপনাকে রক্ষা সদা করিবে সুজন। আপদের জন্য ধন সঞ্চয় করিবে, সেভিংস করবে, আবার ধন দিয়া পত্নীকে রক্ষা করিবে, এবং আত্মরক্ষার জন্য দরকার হইলে ধন ও পত্নীকে দিয়াও তাহা করিবে। আচ্ছা, আত্মরক্ষার জন্য দরকার হইলে ধন ও পত্নীকে দিয়াও তাহা করিবে। এ কথার অর্থ ইহা নহে যে বিপদে পড়িলে আত্মরক্ষার জন্য পত্নী ও ধন সম্পদ ত্যাগ করিয়া ভীরু কাপুরুষের মতো পলায়ন করিবে, পরন্তু উহার অর্থ এই যে আপনাকে ধর্মপথে রক্ষা করিবার পথে যদি পত্নী ও ধন সম্পত্তি বাধা স্বরূপ হয়, তবে তাহাদিগকেও পরিত্যাগ করিবে। He didn't live by himself. He was advisor to Chanakya, no? পরের রমণী কিংবা পরদ্রব্য আর, অথবা পরের নিন্দা কর পরিহার, চপল স্বভাব কিংবা হাস্য পরিহাস, গুরুস্থানে কভু নাহি করিবে প্রকাশ। পরনারী, পরদ্রব্য এবং পরনিন্দা সর্বদা ত্যাগ করিবে, শিক্ষকের সম্মুখে হাস্য পরিহাস অথবা চপল ভাব প্রকাশ করিবে না। আর পিএনপিসি এখন সবার ফেভারিট হবি। কুলের লাগিয়া ত্যাগ করো একজনে, সেই কুল করো ত্যাগ গ্রামের কারণে, জনপদ হেতু গ্রাম করিবে বর্জন, আপনা রক্ষিতে ত্যাগ করিবে ভুবন।
বংশ রক্ষার জন্য প্রয়োজন হইলে বংশের একজনকে ত্যাগ করিবে, গ্রাম রক্ষার জন্য প্রয়োজন হইলে কুলত্যাগ করিবে, জনপদের জন্য গ্রাম পরিত্যাগ। এই দেখো, এইটার কথাই কালকে আমার লাইভ স্ট্রিমে বলছিলাম, বুঝলে, যে একটা হায়ারার্কি র্যাঙ্কিং দেন উনি, যে এই 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 কয়েকটা জিনিস করা যেতে পারে এই একটা সলিউশনের জন্য, এবং তার মধ্যেও এইটা বেস্ট উপায়, এটা সেকেন্ড বেস্ট উপায়, এটা থার্ড বেস্ট উপায়। বংশ রক্ষার জন্য প্রয়োজন হইলে বংশের একজনকে ত্যাগ করিবে, গ্রাম রক্ষার জন্য একটা মানে কনসেন্ট্রিক সার্কেল যে উনি ভাবেন, এটা র্যাঙ্কিং এর ব্যাপার না ঠিক। গ্রাম রক্ষার জন্য প্রয়োজন হইলে কুলত্যাগ করিবে, জনপদের জন্য গ্রাম পরিত্যাগ করিবে, আত্মার কল্যাণের জন্য পৃথিবীকে অর্থাৎ ধনপ্রাণ পরিত্যাগ করিবে। তো জনপদের জন্য গ্রাম পরিত্যাগ করি, তো সব আমাদের বামপন্থীরা ব্যাঙ্গালোরে বসে আছেন। এক পদ ফেলি অগ্রে বুদ্ধিমান জন, ফেলিতে অপর পদ চিনতে কিছুক্ষণ, ভালো রূপে লক্ষ্য নাহি করি পরস্থান, পূর্বস্থান ত্যাগ নাহি করে বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তি গমনকালে আগে এক পদ ফেলিয়া অপর পদে একটু দাঁড়ান এবং পরবর্তী স্থান ভালো রূপে লক্ষ্য না করিয়া পূর্বস্থান ত্যাগ করেন না। লোভীজন অর্থদানে কর বশীভূত, ক্রোধীকে করিবে শান্ত হইয়া বিনীত। আচ্ছা, লোভীজনে অর্থদানে কর বশীভূত, ক্রোধীকে করিবে শান্ত হইয়া বিনীত, তোষামোদ বাক্যে মূর্খে আনিবে বসেতে, সত্য কথা বলি সদা তুষিবে পণ্ডিতে। ওফ ওফ, লোভী ব্যক্তিকে অর্থদানে, ক্রোধীকে কৃতাঞ্জলি হইয়া বশ করিবে, মূর্খকে তোষামোদ করিয়া এবং পণ্ডিতকে সত্য কথা বলিয়া বশ করিবে। যদি হয় ধনক্ষয় কিংবা মনস্তাপ, আপনার গৃহে যদি থাকে কোনো পাপ, ঘটে যদি প্রতারণা কিংবা অপমান, এইসব প্রকাশ না করে মতিমান। ধনক্ষয়, মনস্তাপ, পরিবারের মধ্যে কাহারও পাপ কর্ম, প্রতারণা ও অপমানের কথা বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রকাশ করে না। डिस्टेंस मेंटेन करता है, बाउंड्रीज। रिपीट इन हिंदी प्लीज। अरे सब लाइन दीदी कैसे रिपीट करूँ अब हिंदी में? ये लाइन का मतलब था कि जो लोग लोभ तो है हिंदी में, हाँ, तो जो लोग बहुत ग्रीडी है उनको हैंडल करो पैसे देके, जो बहुत गुस्से वाला है उसको हैंडल करो शांत रह के, शांति से बात करके। जो इडियट है उसको हैंडल करो ठीक से, उसको कॉम्प्लीमेंट्स देके, और सिर्फ पंडितों को इम्प्रेस करने के लिए या फिर उनके साथ इंटरैक्ट करने के लिए सत्य बोलो, बाकी सबको उस तरह से हैंडल करो। अच्छा, दिस वाज द मोस्ट ऑसम वन सो फार। ঋতুকালে যবে দিবে ধান্য কিংবা ধন, অথবা যখন বিদ্যা করিবে গ্রহণ, বিচার বিষয়ে কিংবা আহারে বসিলে এই সবে লজ্জা নাহি করো কোনো কালে। ব্যাখ্যা হলো যে ধন ও ধান্য ঋণ স্বরূপ দিলে তাহা ফেরত লইবার সময়, গুরুর নিকটে বিদ্যা শিক্ষা করিবার সময়, খাইতে বসিয়া বিচার করিতে বসিলে বা মোকদ্দমা করিতে গেলে কখনো লজ্জা করিবে না। বাহ। ফেরত নেওয়ার টাকা ধার দিলে ফেরত নেওয়ার সময় লজ্জা করবে না, গুরুর নিকটে বিদ্যা শিক্ষা করবার সময় লজ্জা পাবে না, খেতে বসে লজ্জা পাবে না, বিচার করতে বসে লজ্জা পাবে না, মোকদ্দমা করতে গেলে লজ্জা পাবে না। বেদজ্ঞ ব্রাহ্মণ কিংবা ঋণদাতা ধনী, শাসক নৃপতি, বৈদ্য কিংবা প্রবাহিনী, এই পঞ্চজন যথা বাস নাহি করে, তথা না থাকিবে কভু দিনেকের তরে। এইবার শোনো, ঋণদাতা ধনী, বেদজ্ঞ ব্রাহ্মণ, রাজা, নদী ও বৈদ্য, এই পাঁচজন যেখানে না থাকে তথায় একদিনও বাস করা উচিত নয়। এর আমরা मॉडर्न लाइन की अंडरस्टैंडिंग की पेते पारी। वैसे दीदी ये आप भी सुन लीजिए। धनिक, क्षत्रिय, राजा, नदी, वैदश्य पंचमा, पंच यत्र न विद्यते न तत्र दिवसं वसेत। तो जहाँ पे लोन देने वाला अमीर आदमी नहीं है, जहाँ पे वेदज्ञ ब्राह्मण नहीं है, जहाँ पे राजा नहीं है, जहाँ पे नदी नहीं है, और जहाँ पे डॉक्टर नहीं है, वैद्य नहीं है,
ये 5 लोग जहाँ पे नहीं है, ऐसे जगह पे किसी को नहीं रहना चाहिए। তো ক্যাপিটালিজম যেখানে আছে, ক্যাপিটালিজম থাকলে বেদজ্ঞ তো থাকবেই। ইয়েস আদিত্য চক্রবর্তী, দিস ইজ লাইফ। ঋণদাতা ধনী, বেদজ্ঞ ব্রাহ্মণ, আজকের দিনে ধরা যাক একাডেমিক ইত্যাদি, তা থাকবে। ঋণদাতা ধনী যেখানে আছেন, রাজা যেখানে আছেন, একটা প্রপার পলিটিক্যাল সিস্টেম আছে, নদী যেখানে আছে এবং বৈদ্য যেখানে আছে, এরকম জায়গা বেঙ্গল আর থাকবে না কোনোটাই এখানে খুব শিগগিরই। তো বলা হচ্ছে যে এরকম জায়গায় বাস করা উচিত নয়। সপ্তর্ষি বলছে উন্নতির কাল কিংবা ভোগের সময় অথবা বিপদে নৃপে ত্যাজিত না হয়, করেন কুলীনগণ এ নীতি পালন, করেন রাজারা তাই কুলীন স্থাপন, বৃদ্ধ চাণক্য। আচ্ছা, এবার হচ্ছে যে দেশে সম্মান নাই পন্থা জীবিকার, যথায় না আছে কেহ বন্ধু আপনার, অথবা যথায় নাই কোনো বিদ্যালয়, সেই দেশ পরিত্যাগ করিবে নিশ্চয়। পশ্চিমবঙ্গ ডিসকাস করছে রে বারবার। যে দেশে সম্মান নাই, জীবিকার উপায় নাই, কোনো বন্ধু নাই, কোনো বিদ্যালয় নাই, আচ্ছা বন্ধু তো আছে এখনো, সে দেশ ত্যাগ করা কর্তব্য। হ্যাঁ, মানে বন্ধুটাই লাস্ট স্ট্র আর কি, বহু লোকের জন্য। ওইটা ছাড়লে হয়ে গেল, বেঙ্গল সবাই ছেড়ে বেরিয়ে যাবে। কি মুশকিল। যে কর্ম করিবে বলি করিয়াছ মন, মুখে না প্রকাশী তাহা রাখিবে গোপন, কেননা অপরে যদি জানে একবার, সেই কার্যে সিদ্ধি লাভ হবে মহাভার। प्लान हो जाने के बाद कर्म करने से पहले किसी को प्लान मत बताओ, ये भी চাণক্য ने बोल रखा है। যে কার্য করিবে বলিয়া মনে চিন্তা করিয়াছ, তাহা মুখে প্রকাশ করিবে না, কেননা একবার সে কথা অন্যে জানিতে পারিলে সে কার্যে সিদ্ধি লাভ করা সম্ভবপর হয় না। কি ঝামেলা। আরে এই পুরনো বই ভাঁজ করা খুব রিস্কি। শত্রু যদি কভু হয় গৃহে উপস্থিত, আতিথ্য তাহার প্রতি করাই উচিত, কাঠুরিয়া আসি যদি পার্শ্বেতে দাঁড়ায়, তথাপি আপন ছায়া বৃক্ষ না সরায়। এইটাই তো, উনি তো বিধর্মীদের কথা জানতেন না, যদিও দেশের ক্ষেত্রে তো উনি মানতেনি। এটা ছোট মানে পাড়ার লেভেলে বলা হচ্ছে অবভিয়াসলি। শত্রু ও গৃহে আসিলে তাহার প্রতি উপযুক্ত অতিথি সৎকার করা উচিত, গাছের পাশে দাঁড়াইয়া যদি কাঠুরিয়া তাহার ডাল কাটিতে থাকে, তবুও তাহার নিকট হইতে বৃক্ষ আপন ছায়া সরাইয়া লয় না। তো এটাই তো আমাদের আর বৃক্ষের মধ্যে তফাৎ, কি করব। মন্দ দেশে বাস আর মন্দ ব্যবসায়, কুলক্ষণা পত্নী কিংবা কুনদী যথায়, কুদ্রব্য গ্রহণ আর কুভোজ্য ভক্ষণ, বিচক্ষণ এই সব করিবে বর্জন। খারাপ দেশ, খারাপ ব্যবসায়, কুলক্ষণা পত্নী, কুনদী, কুদ্রব্য আর কুখাদ্য বুদ্ধিমান ব্যক্তি পরিত্যাগ করিবে। দাদা এটা কি কবিতা উপন্যাস নাকি সেলফ হেল্প? চাণক্য মানেই সেলফ হেল্প, হয় রাজার সেলফ হেল্প নয়তো আমাদের ইন্ডিভিজুয়ালের সেলফ হেল্প। না অনেক কিছু করো সেসবও বলেছে প্রাম। তো খারাপ দেশ, খারাপ ব্যবসায়, কুলক্ষণা পত্নী, কুনদী, কুদ্রব্য আর কুখাদ্য বুদ্ধিমান ব্যক্তি পরিত্যাগ করিবে। তো কুলক্ষণা পত্নী হলে পরিত্যাগ, আবার ম্যানোস্ফিয়ার। ঋণ শেষ, অগ্নিশেষ, ব্যাধি শেষ যার, থাকিলেই এই সব বাড়ে পুনর্বার, অতএব এসবের শেষ না রাখিবে, রাখিলে বাড়িয়া পুনঃ বিপদ আনিবে। ঋণ, অগ্নি এবং ব্যাধি, এই তিনটি জিনিসের শেষ রাখিতে নাই, কেননা ইহাদের শেষ থাকিলেই সেগুলি পুনরায় বাড়িয়া উঠিয়া বিপদ ঘটায়। শেষ বলতে কৃতকার্যের অবশিষ্ট অংশ, এটা ঠিক বুঝলাম না। শত উপকারে বাধ্য না হয় দুর্জন, সামান্য সম্মানে সাধু সুপ্রসন্ন হন। ভালো করি দেখি পথ ফেলিবে চরণ, বসনে ছাঁকিয়া জল করিবে গ্রহণ, একমাত্র সত্য কথা মুখেতে আনিবে, যাহা শুধু মনোমত তাহাই করিবে। আহা, ফ্রি স্পিচ থাকলে তো অনেক কিছুই হয়। পথ দেখিয়া পা বাড়াইবে, কাপড়ে ছাঁকিয়া জল পান করিবে, সত্য কথা বলিবে এবং মনোমত কর্ম করিবে। ইন্ডিভিজুয়ালিজম, লিবার্টি, এটা তো মিল্টন, আইন র্যান্ড পড়ছি মনে হচ্ছে এবার আমি। পুত্র যার বসে আছে ভৃত্য আজ্ঞাকারী, অধিকন্তু পতিব্রতা হয় যার নারী, অভাবের মাঝে তুষ্ট রহে যার মন, মর্তে বসি স্বর্গভোগ করে সেই জন। ওফ, পুরো ডস্টয়েভস্কির জীবনের থিম বলছে। ডস্টয়েভস্কি নিজের বেড়ে ওঠা, ওনার গল্পের সব মোটিভ। যাহার পুত্র পিতার অনুগত, ভৃত্য এবং পত্নীও তাহার প্রতি অনুরক্ত, এবং অভাবে পড়িয়াও যাহার মনে সন্তোষ থাকে, পৃথিবীতে বাস করিয়াও সে স্বর্গ সুখ উপভোগ করে।
দুষ্টা পত্নী হয় যার, বন্ধু খলমতি, সেবক যাহার হয় দুর্বিনীত অতি, শয়ন গৃহেতে যার সর্পবাস করে, নিশ্চয় জানিবে তার সমন শিয়রে। যাহার পত্নী দুষ্টা প্রকৃতি, বন্ধু খল, ভৃত্য অবাধ্য এবং যাহার শয়নগৃহে সর্প থাকে, তাহার মৃত্যু নিশ্চিত, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। গৃহে যার নাহি আছে স্নেহময়ী মাতা, যাহার গৃহিণী বলে নিত্য কটু কথা, বনবাসে যাওয়া তার উচিত বিধান, যার কাছে গৃহ বন উভয় সমান। ওফ! গৃহে যার নাহি আছে স্নেহময়ী মাতা, যাহার গৃহিণী বলে নিত্য কটু কথা, বনবাসে যাওয়া তার উচিত বিধান, তার কাছে গৃহ বন উভয় সমান। যাহার গৃহে মা নাই, যাহার স্ত্রী কটু কথা বলে, তাহার পক্ষে বনে যাওয়াই উচিত, কেননা তাহার কাছে বনও যা গৃহ তাহাই। আওয়ার ম্যানোস্ফিয়ার। একটি অক্ষর মাত্র শিক্ষক কখন শিষ্যকে দেখান যদি জ্ঞানের কারণ, ধরা মাঝে হেন দ্রব্য নাহি দেখা যায়, যাহা দিয়া ঋণ হতে শিষ্য মুক্তি পায়। মানে গুরু যদি কখনো শিষ্যকে মাত্র একটি অক্ষর শিক্ষা দান করেন, তথাপি পৃথিবীতে এমন দ্রব্য নাই যাহা দিয়া সেই ঋণ শোধ করিতে পারে। দুর্জনের সহবাস করিবে বর্জন, যতনে সেবিবে নিত্য যত সাধুজন, দিবারাত্র পূর্ণ কর্ম সাধিবে যতনে, সংসারে অনিত্য সব ভাব মনে মনে। দুর্জনের সঙ্গ ত্যাগ করিবে, সাধুগণকে সেবা করিবে, দিবারাত্র পুণ্য কার্য করিবে এবং সংসারের সকলই ক্ষণস্থায়ী, এই কথা স্মরণে রাখিবে। ইটস অল টেম্পোরারি। ধন আর প্রাণ সব পরের কারণ, নিয়ত উৎসর্গ করে বুদ্ধিমান জন, ভালো কাজে ত্যাগ করা সাধু কার্য হয়, সকলই বিনাশ যবে পাইবে নিশ্চয়। বুদ্ধিমান ব্যক্তি নিজের ধন ও জীবন পরের মঙ্গলের জন্য ত্যাগ করেন, কেননা সকলেই যখন বিনাশপ্রাপ্ত হইবে তখন সৎকার্যে ত্যাগ করাই শ্রেয়। কোকিলের রূপ হয় মধুকণ্ঠ তার, প্রতিভক্তি একমাত্র রূপ ললনার, কুরূপের রূপ বিদ্যা জানিবে নিশ্চয়, তপস্বী রূপ মাত্র ক্ষমাগুণ হয়। কোকিলের রূপ হইল তাহার মিষ্ট স্বর, রমণীর রূপ হইল প্রতিভক্তি, কুৎসিত ব্যক্তির রূপ বিদ্যা, ওফ আর তপস্বীগণের রূপ হইল তাহাদের ক্ষমাগুণ। ওফ, কি ফাটাফাটি। কোকিলানং স্বররূপং নারীরূপং পতিব্রতাং, বিদ্যারূপং কুরুপানং, ক্ষমারূপং তপস্বিনাম। কোকিলের রূপ হয় মধুকণ্ঠ তার, প্রতিভক্তি একমাত্র রূপ ললনার, কুরূপের রূপ বিদ্যা জানিবে নিশ্চয়, তপস্বীর রূপ মাত্র ক্ষমাগুণ হয়। কোকিলের রূপ হইল তাহার মিষ্ট স্বর, রমণীর রূপ হইল প্রতিভক্তি, কুৎসিত ব্যক্তির রূপ বিদ্যা, আর তপস্বীগণের রূপ হইল তাহাদের ক্ষমাগুণ। বাংলার মিল্টন তো ও আমি তো চাণক্য বলতে যাচ্ছিলাম। লেখনির দিক থেকে হয়তো সেরকম কেউ নেই। বিনয় সরকারের তো আমি ওনার পলিটিক্যাল সায়েন্স জিওপলিটিক্স নিয়ে ভাবনা চিন্তা করেছি, ওনার ইকোনমিক্সটা নিয়ে কিছু পড়িনি as such, তাই উনি সেরকম মানে অর্থশাস্ত্রের ইকোনমিক্স নিয়ে ভাবনা চিন্তা করে লিখেছেন কিনা ঠিক জানি না। যদি অ্যাগ্রি করে থাকেন তাহলে উনিও বাংলার মিল্টন ফ্রিডম্যান। আর বাংলায় ফ্রি মার্কেটপন্থী আজকের দিনে তাও সেরকম বড় সড়ো বিরাট বড় খুব বিখ্যাত কেউ নেই। আমাদের ধরো প্রফেসর কৌশিক গঙ্গোপাধ্যায়, সুদীপ্ত গুহ একজনকে জেনেছিলাম। সুদীপ্ত গুহ মাঝে মধ্যে হঠাৎ দেখি একটু সোশ্যালিস্ট ঘেঁষা কথাবার্তা বলে বসেন, কিন্তু প্রফেসর কৌশিক গঙ্গোপাধ্যায় তো পুরোপুরি ওইসবই বিশ্বাসী। উনি তো থমাস সোয়েল পড়ে গুলে খেয়ে রেখেছেন। বিনয় সরকার ক্যাপিটালিস্ট ছিলেন, আচ্ছা, ওনার অর্থনীতির জিনিসপত্র পড়তে হবে। মূর্খ যে জন তার জীবন নিষ্ফল, সর্বদিক শূন্য যার নাহি বন্ধু বল, যথায় নাহিক পুত্র শূন্য সে ভবন, দরিদ্রের কাছে শূন্য সমস্ত ভুবন। ও বিনয় সরকার আছে বই ইকোনমিক্সে, আচ্ছা। ভাই ভুলভাল কথা বলছে, বহিরাগত।
মূর্খের জীবন নিষ্ফল, বন্ধুহীনের সর্বদিক শূন্য, পুত্রহীনের গৃহ শূন্য, দরিদ্রের সকলই শূন্য। যা হাসবো না কাঁদবো আর বুঝতে পারছি না। বংশের দোষেতে লোক নাহি হয় দাতা, আপনার কর্মদোষে আনে দরিদ্রতা। এই রে, দেখো কি বলছে আবার। আহ আপনার কর্মদোষে আনে দরিদ্রতা, জননীর দোষে হয় উন্মত্ত সন্তান, জনকের দোষে পুত্র না হয় বিদ্বান। আরে কমি ফমিদের ঘাট ধরে। আহ, তো বলছেন বংশদোষে লোকে দাতা হয় না, কর্মদোষে দরিদ্র হয়, মাতার দোষে পাগল হয় এবং পিতৃদোষে মূর্খ হয়। কি বড় বাবা মা তুলে এবার চাণক্য ক্রিটিসাইজ করছেন। আচ্ছা, এখানে একটা ফুটনোট দিয়েছেন যে এতদ্দেশীয় চিকিৎসা শাস্ত্রে লিখিত আছে যে গর্ভবতী নারী দীর্ঘ সময় ধরিয়া উন্মুক্ত বায়ু সেবন করিলে সন্তান পাগল হয়। এসব ভেবে লাভ নেই। দাদা একটু ভোকাল মেলোডি দিয়ে পড়ো প্লিজ। আর একটু আবৃত্তি করে নাকি না ভাই, ক্ষমা করো। আচ্ছা, তারপর হচ্ছে অনিত্য শরীর যাহা নিত্য বহে মল, ত্যাগ করি যদি লভে যশ সুনির্মল, তাহার অধিক লাভ নাহিক নিশ্চয়, যশ না পাইলে লাভ কিছু নাহি হয়। আরে আবার ক্যাপিটালিজম। দেহ অস্থায়ী এবং তাহা নিত্য মল বহন করিতেছে, মানে ধর লুজ মোশন হচ্ছে, যদি এই দেহ দিয়া যশ লাভ করা যায় তবে তাহার অপেক্ষা লাভ আর কি আছে। যদি আনহেলদি লুজ মোশনের শরীরেও তুমি মানে অর্থ উপার্জন করতে পারো, যশ উপার্জন করতে পারো, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। কি ঝামেলা। ও পাঁচালির মতো করে পড়ো। অগ্নিদেব গুরু হন যতদি জাতির, ব্রাহ্মণে জানিবে গুরু সকল জাতির, রমণীর একমাত্র গুরু হন পতি, সকলের গুরু গুরু বলি জানিবে অতিথি। আচ্ছা, ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যের গুরু অগ্নি, সকল জাতির গুরু ব্রাহ্মণ, স্ত্রীলোকের স্বামী এবং অতিথি সকলের গুরু। লঙ্কাপুরী ধ্বংস পায় অতি অহংকারে, অতি মানে কৌরবেরা গেল জম ঘরে, অতিরিক্ত দান করি বন্দি বলিরাজ, অতএব বাড়াবাড়ি নহে ভালো কাজ। আর কি বাকি থাকলো ভাই। কে আবার অ্যাওয়ার্ড দিয়েছে আমার। বইটার নাম হচ্ছে এই আচ্ছা, এখানে বইটার নাম লেখা নেই, হ্যাঁ, এখানে চাণক্য শ্লোক লেখা। বইটার নাম হচ্ছে ছোটদের চাণক্য, 1986 সালের বই। ও কি ভয়ানক জিনিসপত্র। তো বলছেন আচ্ছা, এটার না সংস্কৃতটা পড়ি, যেগুলো খুব ইন্টারেস্টিং সেগুলো সংস্কৃত গুলো পড়বো। अति दर्पे हता लंका, अतिमाने च कौरवा, अति दाने बलिवर्ध, सर्वमत्य सर्वमत्यंतर अंतर अंतर्गर्हितम। লঙ্কাপুরী ধ্বংসপ্রায় অতি অহংকারে, অতি মানে কৌরবেরা গেল জম ঘরে, অতিরিক্ত দান করি বন্দি বলিরাজ, অতএব বাড়াবাড়ি নহে ভালো কাজ। লঙ্কার রাজা রাবণ অত্যন্ত অহংকারী ছিলেন বলিয়া লঙ্কাপুরী ধ্বংস হইয়াছিল। হস্তিনাপুরের রাজা কৌরবেরা অত্যন্ত অভিমানী ছিলেন বলিয়া পাণ্ডবদের হাতে বিনষ্ট হইয়াছিলেন। দৈত্যরাজ বলি অতিরিক্ত দান করিতে গিয়া বামনের হাতে বন্দী হইয়াছিলেন। বিষ্ণু বামন অবতারের। আচ্ছা, দান করে করে সোশ্যালিস্টরা যেমন ভোগে পাঠিয়ে দেবে দেশ। এই কেজরিওয়াল বোধহয় তাহলে দৈত্যরাজ নাকি। অতএব ভালো কিংবা মন্দ কোনো কাজেই অতিরিক্ত হইলে যাহার শেষ ফল ভালো হয় না। চিল্লায় কণ্ঠে মানে ক্যাপিটালিস্ট ব্রেন ওয়াশিং চলছে, মানে সেলফ ডিপেন্ডেন্স, তারপরে তোমার সেলফ হেল্প, ইন্ডিভিজুয়ালিটি, ফ্রি মার্কেট, অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, সব কিছু শিখিয়ে দিচ্ছেন বাচ্চাদেরকে। জেম ফ্রম বৃদ্ধ চাণক্য ইনকামিং ফ্রম মি, উড লাইক ইউর রিয়াকশন। হ্যাঁ হ্যাঁ, হোক সপ্তর্ষি। রাজা বলি কিন্তু বাঙালি ছিলেন। ও বাবা, তখন থেকেই বোঝা যাচ্ছে দৈত্য রাজা হলেন নেহেরু খাইছে। আচ্ছা, বিদ্যার সমান বন্ধু না আছে ভুবনে, ব্যাধির সমান শত্রু না দেখি নয়নে, সন্তানের সম স্নেহ কেহ নাহি পায়, দৈবের অধিক বল কভু নাহি হয়। বিদ্যার সমান বন্ধু, ব্যাধির সমান শত্রু, সন্তানের সমান স্নেহপাত্র এবং
দৈবের অধিক বল নাই। আচ্ছা, প্রায় তো হয়েই এলো বইটা, আর বেশিটাই হয়ে গেছে। তাহলে তাহলে সংস্কৃতগুলো একটু পড়ার চেষ্টা করেই দেখি। তোমরা ক্ষমা করে দিও আমার ঢপের উচ্চারণের। না চ বিদ্যাসমো বন্ধু, না চ ব্যাধি সমো রিপু, না চাপত্য সমং স্নেহ, না চ দৈবাত পরং বলম। আমার আসলে উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, কারণ জানো তো বাংলায় সংস্কৃতটা লেখা। এবার আমি তো বাংলার পুরোহিতদের মতো করে উচ্চারণ করলে তো খুবই খিলি লাগবে শুনতে, আমি সংস্কৃতের মতো করে উচ্চারণ করতে চাইছি, তাই আমাকে 3-4 লেয়ারে ভেবে উচ্চারণ করতে হচ্ছে আর কি। আমি যদি পড়ি ন চ বিদ্যা সম বন্ধু, ন চ ব্যাধি সম রিপু, এরকম ভাবে সংস্কৃত পড়ে তো লাভ নেই। তো যাই হোক, বিদ্যার সমান বন্ধু, ব্যাধির সমান শত্রু, সন্তানের সমান স্নেহপাত্র এবং দৈবের অধিক বল নাই। বিদ্যার মতো বন্ধু নেই বলছে। विद्या मित्रं प्रवासेषु, माता मित्रं गृहेषु च, व्याधि व्याधितोष, এটা আমি ভাই এত বাংলা ভুলে গেছি। ব্যাধিতোষ্টৌষধং মিত্রং ধর্মো মিত্রং মৃতস্য চ। বন্ধু কার্য করে বিদ্যা বিদেশ গমনে, জননী বান্ধব হন আপন ভবনে, ঔষধ হয় যে বন্ধু পীড়িত জনের, মৃত্যুকালে ধর্ম হয় বন্ধু মানবের। শিক্ষক মহাশয় এইখানে ছাত্রগণকে সংক্ষেপে রাম রাবণের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ এবং বিষ্ণু বামন অবতারের কথা বুঝাইয়া দিলেন। তো বলছেন, বিদেশে বিদ্যা, গৃহে মাতা, পীড়ায় ঔষধ এবং মৃত্যুকালে ধর্ম মানুষের বন্ধুর কাজ করে, অর্থাৎ উপকার করে। বিদেশে বিদ্যা কাজে লাগে, গৃহে মাতা, পীড়ায় ঔষধ এবং মৃত্যুকালে ধর্ম। ঠিক ছাড়তে পারবে না বিদ্যা, হ্যাঁ। পুত্র প্রয়োজনা দারঃ পুত্র পিণ্ড প্রয়োজনা, হিত প্রয়োজনং মিত্রং ধনং সর্ব প্রয়োজনম। পুত্রের নিমিত্ত পত্নী করিবে গ্রহণ, পিণ্ডদান হেতু পুত্র হয় প্রয়োজন, বন্ধুজন আবশ্যক মঙ্গল কারণ, সর্বকার্য হেতু ধন হয় প্রয়োজন। পুত্র লাভের জন্য বিবাহ করিবে, মৃত্যুর পর শ্রাদ্ধ করিবার জন্য পুত্রের প্রয়োজন হয়, হিতকার্য করিবার জন্য বন্ধুর এবং সকল প্রকার আয়োজন সাধন করিবার জন্য ধন আবশ্যক হয়। সৎ কিন্তু আচ্ছা, দুর্লভং সুনৃতং বাক্যং দুর্লভ পণ্ডিত সুত, দুর্লভা সুদৃশী ভার্য দুর্লভ স্বজন প্রিয়। সত্য কিন্তু প্রিয় বাক্য দুর্লভ জানিবে। ট্রুথ ইজ আগলি, দ্য ইনকনভিনিয়েন্ট ট্রুথ। সত্য কিন্তু প্রিয় বাক্য দুর্লভ জানিবে, তেমনি পণ্ডিত পুত্র সুদুর্লভ ভবে। দুর্লভ জানিবে আর পত্নী মনোমত, জানিবে দুর্লভ প্রিয় আত্মীয় সতত। প্রিয় অথচ সত্য কথা দুর্লভ, ঠিক আছে? এমন কোন সত্য কথা যেটা তোমার খুব শুনতে ভালো লাগছে, এরকম কথা খুব খুব কমই আছে। সত্য বেশিরভাগ সময় অপ্রিয় সত্য। বিদ্বান পুত্র দুর্লভ, মনোমত পত্নী এবং স্নেহময় আত্মীয় দুর্লভ। যাক। আচ্ছা, সপ্তর্ষি বলছে, ব্রাহ্মণগণের শ্রেষ্ঠ যাহারা বিদ্বানগণের শ্রেষ্ঠ বেদ জ্ঞানবান, বেদজ্ঞানী মধ্যে শ্রেষ্ঠ যারা ক্রিয়ান্বিত, তাহাদের মধ্যে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী যত। তোমার কোনো মত দাদা? একটু ভাবি, বাংলাটা আমার সিলেবাসের বাইরে চলে গেছে। মানে ব্রাহ্মণগণের থেকে বেশি ভালো যারা বিদ্বানগণের থেকেও ভালো যারা বেদ জ্ঞানবান, বেদ জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ যারা ক্রিয়ান্বিত মানেটা বলো, তাহলে আমি আমার ওপিনিয়ন দিতে পারবো। আমি এত বাংলার মনে নেই আমার। আচ্ছা দাদা, তোমার কি মনে হয় ক্রিয়াকর্ম সমূহ একটা ইউনিফর্ম সিভিল কর্মের মধ্যে আনা উচিত? না, ওরা তো আননেসেসারি খোঁচানো। তবে অপরাধীদের জন্য হতে পারে, বা অপরাধীদের জন্য উল্টোটা হতে পারে, যে যেই ধর্মের অপরাধী, সে অপরাধ করলে তার যদি মৃত্যুদণ্ড হয়, তার ক্রিয়াকর্ম অন্য ধর্মের মতো হবে। কলিযুগে যে মিথ্যাচার করিবে সেই রাজা হবে। খাইছে এই পাড়া মিল্টন ফ্রিডম্যান তেরা ভালা করে আবার আমাদের মধ্যে গুজব রটাচ্ছে। কলিযুগের মধ্যে নিয়ে আমরা এখন সত্য যুগে আছি। বিষ্ণুর অবতার আমাদের প্রধানমন্ত্রী এখনো। তো হ্যাঁ, তারপরে দেখি কি আছে। শৈলে শৈলে না মানিক্যং মৌক্তিকং ন গজে, সাধবো নহি সর্বত্র চন্দনো ন বনে বনে বনে।
মানিক না থাকে প্রতি পর্বত শিখরে, মুক্তা নাহি থাকে কভু প্রতি হস্তির শিরে। উফ, মানিক না থাকে প্রতি পর্বত শিখরে, মুক্তা নাহি থাকে কভু প্রতি হস্তি শিরে, সর্বস্থানে কভু নাহি থাকে সাধুজন, বনে বনে নাহি মিলে কখনো চন্দন। নাইস। সকল পর্বতেই মানিক মিলে না, সকল হাতির মাথাতেই মুক্তা থাকে না, সকল স্থানেই সাধু ব্যক্তি থাকেন না, সকল বনে চন্দন গাছ থাকে না। এদেশে প্রবাদ আছে যে সুলক্ষণযুক্ত হস্তির মাথার খুলির ভিতর বহুমূল্য মুক্তা থাকে। যাই হোক, তো আচ্ছা, প্রবাদ আছে যে সুলক্ষণযুক্ত হস্তির মাথার খুলির ভিতর বহুমূল্য মুক্তা থাকে। চাণক্য বলছেন যে এই ঢপের জিনিসপত্রে বিশ্বাস না করে বরং একটু ক্রিটিক্যাল থিঙ্কিং এর দিক থেকে মাথায় রাখো যে ভাই, সকল পর্বতেই মানিক মেলে না, সকল হাতির মাথায় মুক্তা থাকে না, সকল স্থানে সাধু ব্যক্তি থাকেন না, সকল বনে চন্দন গাছ থাকে না। বুদ্ধিটা খাটাও। ক্রিয়ান্বিত বলতে বলছে যে ধর্মাচরণ করে শুধু কথাতে নয়। এটা বাহ, এক্স্যাক্টলি এটাই তো আমরা সবসময় বলছি। দাদা অনেক কনফিউশন আছে, ক্রিয়াকর্মে প্রতি কিলোমিটার চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, তো কি করে ইউনিফর্ম করবে? असत्य असत्य निर्धन प्राज्ञो सच्च पंडित बांधव असत्य विधवा नारी पुत्र पौत्र प्रतिष्ठिता। ধনহীন জন যদি হয় বুদ্ধিমান, অথবা যাহার আছে বান্ধব বিদ্বান, বিধবার থাকে যদি পুত্র পৌত্রগণ, এ তিনের তরে শোক না করো কখন। বিদ্বান ব্যক্তি ধনহীন হইলেও তাহার জন্য খেদ করিবে না। ঠিক আছে, কারণ সে বিদ্বান। যা তার মানে ফালতু সিম্পাতি দেখাবে না, গরিব বলেই তার জন্য এবার পুরো দেশের ইকোনমি ষষ্ঠী পুজো করে দেবে না। যাহার পণ্ডিত বন্ধু আছে, অথবা বিধবা হইলেও যে রমণীর পুত্র ও পৌত্র বর্তমান আছে, তাহাদের জন্য খেদ করিবে না। এবার সে পৌত্র বাড়ি থেকে বের করে দিলে মাকে, সে আলাদা ব্যাপার, তার জন্য চাণক্যের তো আলাদা ইয়ে আছেই। পর্বতে মানিক থাকে, মানিক না থাকে প্রতি পর্বত শিখরে। এইটা এখানে পর্বত বলতে আসলে হ্যাঁ, কিছু কিছু পর্বতে মানিক পাওয়ার গুপ্তধনের কেস ফেস ছিল, পাওয়া যেত কোথাও কখনো আর কি। যাত্রা করতে গিয়ে ব্যাকপ্যাক থেকে পড়ে গেছিল হয়তো, সেইটা থেকে হয়তো একটা মিথ তৈরি হয়ে গেছিল, পর্বতে মানিক টানিক পাওয়া যায়। দাদা তোমার আমার শ্রাবণ ইস্পাহানি চরমপন্থা স্টেটমেন্ট গুলো কিভাবে দেখো, সেসব মূর্তি ভেঙে ফেলতে বলছে বাংলাদেশি হিন্দুরা এতটাই ফেলনা যে সে জানে কোনো এক্সপ্লেনেশনের দরকার নাই। হ্যাঁ, এবং এগুলো যে সে চুপি চুপি কোনো মাদ্রাসায় বসে বলছে না, এগুলো জনসমক্ষে ফেসবুকে বসে বলছে, এগুলো একটা পজিটিভ সাইন। মানে বাংলাদেশে এরকম লোক গলিতে গলিতে ভর্তি, তো আমরা জানি। এই পোস্টগুলো পেলে আর কি সুবিধা হয় যে আমরা সবাইকে দেখাতে পারি, দেখো কিরকম লোকজন ভর্তি তোমার সোনার বাংলায়। আরে একদিন তুমি বিদুর নীতি নিয়ে পডকাস্ট করো, আমি সংস্কৃত শ্লোকগুলো পাঠ করে দেবো। বিদুর নীতির জন্য কাকে কিভাবে পড়া যেতে পারে, কোনো একটা পেপার যদি জোগাড় করি তাহলে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ, এটা তো হলো। अविद्या पुरुष शोच्य नारी चानपत्य निराहारा प्रजा शोचं রাষ্ট্রম রাজকম। পুরুষ হইয়া যদি না হয় বিদ্বান, রমণী হইয়া যার না হয় সন্তান, এই রে, প্রজা যদি অনাহারী, রাজ্য অরাজক, এই চারি তরে তবে নিত্য কর শোক। পুরুষ যদি মূর্খ হয়, রমণীর যদি সন্তান না জন্মে, প্রজাগণ যদি খাইতে না পায়, অর্থাৎ দেশে যদি দুর্ভিক্ষ উপস্থিত হয় এবং রাজ্যের যদি রাজা না থাকে, তবে এই সকলের জন্য শোক প্রকাশ করিবে। তো কোনো বোকা মাথা মোটা ছেলে, কোনো বামপন্থী ছেলে দেখলে তার জন্য শোক করিবে, এটাই বলছেন চাণক্য। কারণ তারা তো বুদ্ধিমান না। অবশ্য উচ্চশিক্ষিত হারামি বামপন্থী আলাদা আলাদা ব্যাপার, বুদ্ধি আছে, ভুলভাল জায়গায় অ্যাপ্লাই করছে। না, সংস্কৃতটা পড়ে লাভ নেই, ফালতু দেরি হয়ে যাচ্ছে। কুলীনের সাথে সদা সম্পর্ক রাখিবে, পণ্ডিতের সাথে সদা মিত্রতা করিবে, জ্ঞাতির সহিত সদা করিবে মিলন, তাহলে কখনো না আসিবে পতন। মানে হচ্ছে সদ্বংশজাত ব্যক্তিগণের সহিত যে সম্বন্ধ রাখে, পণ্ডিতগণের সহিত যে বন্ধুত্ব রাখে, জ্ঞাতিগণের সহিত যে মিলিয়া মিশিয়া থাকে, তাহার কখনো পতন হয় না। ভূপেন্দ্র হাতি। আচ্ছা, বিদ্বান গরিব না হইলে সে কবিতা গরিবে কিভাবে?
কষ্টের কারণ হয় বৃত্তি পরাধীন, কষ্টকর হয় বাস আশ্রয়বিহীন, কষ্টকর হয় শুধু নির্ধন ব্যাপার, ধনহীন কষ্ট পায় সকল প্রকার, ধনহীন কষ্ট পায় সকল প্রকার। মানে চাকুরি প্রভৃতি পরাধীন জীবিকা নিরাশ্রয় হইয়া বাস করা, ধনহীন হইয়া কোনো কার্য করিতে যাওয়া কেবল কষ্টের কারণ মাত্র হয়, এবং দরিদ্রতা সর্ববিষয়ে কষ্টদায়িনী হয়। তাই চাকুরি প্রভৃতি পরাধীন জীবিকা তিনি তখনও বলছেন যে এই 11-12 ঘন্টা কর্পোরেট কুলি, কর্পোরেট স্লেভ হওয়া খুবই চাপের জীবন। উনি অ্যাকনলেজ করছেন সেটা খুবই কষ্টের ব্যাপার এটা। ধর্মজ্ঞান নাহি থাকে চোরের কখনো, ক্ষমাশীল নাহি হয় কদাপি দুর্জন। আচ্ছা, এই কখনোগুলো কখন হিসাবে উচ্চারণ করতে হবে। ধর্মজ্ঞান নাহি থাকে চোরের কখন, ক্ষমাশীল নাহি হয় কদাপি দুর্জন, জীব হত্যা কার্য যার কোথা তার স্নেহ, সত্যবাদী নাহি হয় ভোগাসক্ত কেহ। চোরের ধর্মজ্ঞান থাকে না, দুষ্ট লোকের ক্ষমাগুণ থাকে না, প্রাণী হত্যাকারীর স্নেহ থাকে না, এবং সংসারের সকল প্রকার কামনায় বাসনায় যে জড়াইয়া থাকে সে সত্যবাদী হইতে পারে না। দুর্বল যে জন তার রাজা হনবল, বালকগণের শুধু রোদন সম্বল, নীরব হইয়া থাকা মূর্খের কৌশল, মিথ্যা কথা বলা শুধু তস্করের বল। রাজা দুর্বল ব্যক্তির সহায়, শিশুগণ এই সব লাইন দেখিয়ে ফ্রি টাকা বিলি। কিন্তু আমাদের এগুলোর লিবার্টেরিয়ান এক্সপ্লেনেশন দরকার, যে রাজা দুর্বল ব্যক্তির সহায় হবে কিভাবে? তাকে 1200 টাকা হাতে দিয়ে, না তার জন্য চাকরির ব্যবস্থা করে পুঁজিবাদ এনে? চলো, লিবার্টেরিয়ানিজম চাণক্য। শিশুগণের রোদন করা ছাড়া অন্য কোনো ক্ষমতা নাই, মূর্খতা প্রকাশ হইবার ভয়ে নীরব হইয়া থাকাই মূর্খের কৌশল, এবং চোরের বল মিথ্যে কথা। হ্যাঁ, তোমার তো স্নেহ নেই, শান্তিতে ত্যাগ করতে অভয় বলছে আমাদের আইন তো কুলক্ষণা পত্নীকে শান্তিতে ত্যাগ করতে দেয় না। দাদা, প্রাণী হত্যা যত স্টেটমেন্ট বৌদ্ধ ছাড়া বাকি সবাই তহ ভেজিটেরিয়ান হওয়ার কারণে বলছে। হ্যাঁ, প্রাণী হত্যার ব্যাপারগুলো অত সিরিয়াসলি নিচ্ছি না, কারণ এনারা বা এনাদের রাজ্যে কতজন কি ভেজিটেরিয়ান ছিলেন আমার খুব সন্দেহ আছে। শিকারের জন্য আলাদা জঙ্গল, তারপরে তোমার সন্ন্যাসীদের জন্য আলাদা জঙ্গল, হাতি ধরে জাস্ট ট্রেন করার জন্য আলাদা জঙ্গল, এই সবের ক্যাটাগরি দিয়ে রেখেছেন। এগুলো আর কি কমন সেন্স, যেগুলো আননেসেসারি প্রাণী হত্যা করার জিনিসপত্রই বলা হচ্ছে। তারপর হচ্ছে যে আচ্ছা, সুনিশ্চিত দ্রব্য যদি পরিত্যাগ করে, অনিশ্চিত দ্রব্য কেহ লোভিবার তরে, প্রথমে হারায় সে প্রথম বিষয়, অনিশ্চিত দ্রব্য তার নষ্ট সুনিশ্চয়। ওফ, এটা কত আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন যে তুমি যদি একটু সেফটির জন্য প্রাইভেসি ছেড়ে দাও, প্রাইভেসি থেকে হাত তুলে নাও, তাহলে তোমার প্রাইভেসিও থাকবে না, সেফটিও পাবে না। তো উনি বলছেন যে ব্যক্তি অনিশ্চিত বস্তু লাভের আশায় সুনিশ্চিত দ্রব্য ত্যাগ করে, সুনিশ্চিত দ্রব্য তাহার নষ্ট নয়, আর অনিশ্চিত দ্রব্য তো পূর্ব হইতেই নষ্ট হইয়া বসিয়া আছে। সুনিশ্চিত দ্রব্য তাহার নষ্ট হয়। যে ব্যক্তি অনিশ্চিত বস্তু লাভের আশায় সুনিশ্চিত দ্রব্য ত্যাগ করে, সুনিশ্চিত দ্রব্য তাহার নষ্ট হয়, আর অনিশ্চিত দ্রব্য তো পূর্ব হইতেই নষ্ট হইয়া বসিয়া আছে। আজকের দিনে এত উন্নত যানবাহন এবং রাস্তা থাকতেও 3 ঘন্টা লেগে যাচ্ছে, এটা নিয়ে চাণক্য কি বলতেন? উনি সোজা রাজাকে বলতেন, যেটা ভাই এটা কি ধরনের রাজ্য চালাচ্ছ? চটি বইতে ব্রহ্মাণ্ড জ্ঞান। সিংহের একটি গুণ একটি বকের, কুকুরের 6 গুণ 3 গর্ধবের, কাকের 5টি গুণ মোরগের 4, পশুর নিকট গুণ আছে শিখিবার। ব্যাখ্যা: সিংহের নিকট হইতে একটি, বকের নিকট হইতে একটি, কুকুরের নিকট হইতে 6টি, গর্ধবের নিকট হইতে 3টি, এবং কাকের নিকট হইতে 5টি গুণ শিক্ষা করিবে। কুকুর সবসময় সবচেয়ে গুণধারী পশুদের মধ্যে, এতে আর অবাক হওয়ার কি আছে। যে কার্য করিবে বলি করিয়াছ মন, অল্প কিংবা বেশি নাহি করিয়া চিন্তন, সকল কাজের আগে তাহা সমাপিবে, সিংহ হতে এই গুণ যতনে শিখিবে। অল্প বা বেশি যখন অল্প বা বেশি, আমি একটা পেজ মিস করেছি। না পেজ তো মিস করিনি, হ্যাঁ ঠিকই আছে।
তো অল্প বা বেশি যখন যে প্রকার কার্য করা মনস্থ করিবে, সর্বপ্রথমেই সে কাজ করিবে, সেই গুণটি সিংহের নিকট হইতে শিক্ষা করিবে। এবার হচ্ছে, সকল ইন্দ্রিয় বক করিয়া সংযত, যেমন বসিয়া থাকে বিজ্ঞ সেই মতো, দেশ কাল আর বল জানি ভালোভাবে, আপনার কর্ম সব সম্পন্ন করিবে। বুদ্ধিমান ব্যক্তি বকের মতো সকল ইন্দ্রিয় সংযত করিয়া দেশ কাল এবং আপনার বলের কথা বিচার করিয়া সকল কর্ম সম্পন্ন করিবেন। বহুভোজী হইলেও স্বল্পে তুষ্ট মন, গাঢ় নিদ্রা যার কিন্তু সত্তর চেতন, প্রভুর উপরে ভক্তি বাহুবল আছে, এই 6 গুণ শিখো কুকুরের কাছে। ওফ, কুকুর থেকে জিনিসপত্র শিখতে বলছেন। এটা তো মার্ক টোয়েন যতদূর মনে পড়ছে লিখেছিলেন, যে ওনার বোধহয় এপিটাফে লেখা আছে যে পরের জন্মে আমি যেন মানে একটা কুকুরের মতো একটা লয়াল ব্যক্তি হয়ে জন্মাতে পারি, লয়াল বন্ধু হয়ে জন্মাতে পারি। কুকুরের অতিরিক্ত বা লিভিং ইন দ্য মোমেন্ট ইত্যাদি এইসব স্কিলস নিয়ে জন্মাতে পারি। কুকুরের অতিরিক্ত ভোজন ক্ষমতা থাকিলেও অল্পেই সে সন্তুষ্ট হয়, গাঢ় রূপে নিদ্রা গেলেও শীঘ্রই জাগরিত হয়, প্রভুর উপরে তাহার প্রবল ভক্তি এবং দেহে তাহার শক্তি আছে। এই 6টি গুণ কুকুরের নিকট শিক্ষা করা কর্তব্য। অ্যালার্টনেস, ফিট বডি, লয়্যালটি এবং খিদে অনেক থাকলে একটু কম খাওয়া, ক্যালোরিক ডেফিসিটে থাকা। তো 4টে হলো না কথা। এক, কুকুরের অতিরিক্ত ভোজন ক্ষমতা, অল্পে সন্তুষ্ট, গাঢ় রূপের নিদ্রা, প্রভুর উপরে তাহার প্রবল ভক্তি এবং দেহে তাহার শক্তি। 4টে হলো তো, 6টা বলছে কেন? কি কেস বলো তো? 4টেই তো, 4টে পয়েন্ট বললো তো। তো এসে 6 গুণ বলছে কেন? কিছু ট্রান্সলেশনে গোলমাল হয়েছে নাকি? দেখি সংস্কৃততে কি আছে। বহবাসী স্বল্প সন্তুষ্ট সুনিদ্র শীঘ্র চেতন প্রভু ভক্তশ্চ সুরশ্চ জ্ঞাতব্য ষড়গুণা সুনা। কি কেস কে জানে, সংস্কৃত তো বুঝলাম না। তো যাই হোক, এই 4টে স্কিল মানুষের শেখা উচিত কুকুর থেকে। স্ট্রেংথ, অ্যালার্টনেস, ক্যালোরিক ডেফিসিট আর হচ্ছে লয়্যালটি। বিশ্রাম করে না কভু নিত্য ভার বহে, যার কাছে শীত গ্রীষ্মে ভেদ নাহি রহে, পরম সন্তোষ রহে নিত্য যার চিতে, এই 3 গুণ শিখো গর্ধব হতে। গর্ধব বলতে গাধা অবভিয়াসলি। শীত গ্রীষ্ম না মানিয়া গর্ধব কেবল ভার বহিয়াই চলে এবং নিয়ত সন্তুষ্ট থাকে, এই 3 গুণ তাহার নিকট হইতে শিক্ষা করিবে। তো এটা তোমার কষ্টের চাকরি হলেও করবে। এক্সকিউজ মি। লক্ষ্যেতে সুতীক্ষ্ণ দৃষ্টি, নির্লজ্জ আচার, সময়ে সংগ্রহ করা দ্রব্যজাত যার, সতর্কতা, পরিশ্রম, এই 5 বিষয় বায়েস হইতে বিজ্ঞ শিখিবে নিশ্চয়। বায়েস কি জিনিস? 1 মিনিট দাঁড়াও। ও, কাক। লক্ষ্যের উপরে এক দৃষ্টি, কার্যোদ্ধারের জন্য প্রয়োজন হইলে, লজ্জা ভয় পরিত্যাগ, উপযুক্ত সময়ে প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ, সতর্কতা ও পরিশ্রম, এই 5টি গুণ কাকের নিকট হইতে শিক্ষা করিবে। সমরে পটুতা আর প্রাতে জাগরণ, বন্ধুগণ সহ মিলি একত্র ভোজন, বিপদে পড়িলে নারী রক্ষা প্রাণপণে, মোরগের কাছে শিক্ষা করিবে যতনে। রণকৌশল, প্রাতঃকালে জাগরণ, বন্ধু বান্ধবের সহিত মিলিয়া ভোজন, স্ত্রী জাতি বিপদে পড়িলে রক্ষা করা, এই 5টি গুণ মোরগের নিকট হইতে শিক্ষা করিবে। এই সারা বন্ধুদের সঙ্গে হ্যাং আউট করতেও বলছেন চাণক্য রে ভাই, আর কি বাকি থাকলো? ওয়ার স্ট্র্যাটেজি, ভোরে ওঠা, বন্ধু বান্ধবের সঙ্গে হ্যাং আউট করা এবং কোনো আশেপাশে কোনো মহিলা ঝামেলা পড়লে তাকে বাঁচানো। এ তো অ্যান্ড্রু টেট পড়ছি মনে হচ্ছে। এবার তোমার একটা ব্রো সার্কেল থাকবে, তোমরা মেয়েদের প্রোটেক্ট করবে, ভোরে উঠবে, ওয়ার্কআউট করবে, হ্যাং আউট করবে। এইটা কি? চাণক্যর অ্যান্টাক আবিষ্কৃত হতে দেখেননি, তাই এই সব বলিয়াছেন। তৃণের নির্মিত কিংবা ভূমির আসন, পানের নিমিত্ত জল, সুসত্ব বচন, সাধুর আলয়ে, এই 4টি বিষয়
জানিহ নিশ্চয় কভু অভাব না হয়। বসিবার নিমিত্ত তৃণের আসন অথবা ভূমি, জল ও সত্য কথা। সাধুগণের গৃহে এই চারিটি দ্রব্যের কখনো অভাব হয় না। ওফ! তো সাধুগণের গৃহে কি কি জিনিসের অভাব হয় না? একটা ঘাসের বসার আসন, ভূমি, জল ও সত্য কথা। বজরং দল, you mean? Let me mark this as Andrew Tate. I'm living dangerously, roaming around wearing this. তারপরে হচ্ছে বেশি ভার কি, এটা উঠে গেছে লেখাটা। আচ্ছা, বেশি ভার কি বা তার সমর্থ যে জন, কি বা দূর তার কাছে যে করে যতন, বিদেশ কোথায় তার বিদ্যা যার আছে, মিষ্ট কথা যার তার পর কে বা আছে। সমর্থ ব্যক্তির নিকট কিছুই বেশি ভার নহে, যত্নশীল ব্যক্তির নিকট কোন স্থানই অতিরিক্ত দূর নহে। বিদ্বানের বিদেশ বলিয়া কিছু নাই, অর্থাৎ বিদ্বান ব্যক্তি বিদেশে গেলেও স্বদেশের মতোই আদর পাইয়া থাকেন, আর মিষ্টভাষী দিগের নিকট কেহই পর নহে। কি ফাটাফাটি! সমর্থ ব্যক্তির নিকট কিছুই বেশি ভার নহে, যত্নশীল ব্যক্তির নিকট কোন স্থানই অতিরিক্ত দূর নহে। কি ইন্টারেস্টিং। বিদ্বানের বিদেশ বলিয়া কিছু নাই, অর্থাৎ বিদ্বান ব্যক্তি বিদেশে গেলেও স্বদেশের মতোই আদর পাইয়া থাকেন, আর মিষ্টভাষী দিগের নিকট কেহই পর নহে। आपदं কথিত পন্থা ইন্দ্রিয়াণম অসংযজম অসংযম অসংযজম অসংযম অসংযম তজ্জয় সম্পদাং মার্গো यनेष्टं তেন জ্ঞম্যতাম। ইন্দ্রিয়ের অসংযম বিপদ কারণ, তাহাদের জয়লাভ বলে সাধুগণ। অতএব ইষ্টলাভ যেই পথে হবে, বিবেচনা করি নিত্য সেই পথে যাবে। ইন্দ্রিয়গণের অসংযমে বিপদ ঘটে, আর তাহাদের জয় করিতে পারিলে মঙ্গল হয়। স্টোইক হতে হবে, ইন্দ্রিয় জয় করতে হবে, জিতেন্দ্র হতে হবে। অতএব যে পথে গমন করিলে ইষ্ট লাভ হয়, সে পথেই যাওয়া উচিত। আপন মঙ্গল যদি চাহে কোনো জন, 6টি অভ্যাস নিত্য করিবে বর্জন। নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্রোধ, শ্রম বিমুখতা, সযতনে করিবে ত্যাগ, দীর্ঘসূত্রতা। সব 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 গ্যারি ভেনারচাক থেকে অ্যান্ড্রু টেট সব কভার হয়ে গেছে আজকে আমাদের চাণক্যতে। ভাই এবার কি সব সেলফ হেল্প বলছে। রেট্রো ওয়েভ শুরু থেকে শুনো আজকে পুরোপুরি সেলফ হেল্প হচ্ছে। ইহজগতে যদি কোনো পুরুষ আপনার অস্তিত্ব অর্থাৎ মঙ্গল কামনা করে, তবে নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্রোধ ও দীর্ঘসূত্রতা, এই 6টি দোষ তাহার ত্যাগ করা উচিত। আচ্ছা, দীর্ঘসূত্রতাটা কি একটু বোঝার চেষ্টা করতে হবে। দীর্ঘসূত্রতা মানে হচ্ছে কাজ করিতে অযথা বিলম্ব, মানে প্রোক্রাস্টিনেশন। ন্যাপ নেওয়া ভুলে যাও, তন্দ্রা, ঘুমানো ভুলে যাও, রাগ ভুলে যাও এবং প্রোক্রাস্টিনেশন ভুলে যাও যদি আপন মঙ্গল চাও। অপ্রাপ্য বিষয়ে যারা না করে কামনা, নষ্ট দ্রব্য তরে যারা না করে শোচনা, বিপদে পড়িলে যারা না হয় বিহ্বল, জানিবে নিশ্চয় তারা পণ্ডিত সকল। যাহারা অপ্রাপ্য বিষয় কামনা করেন না, মানে যারা ক্যাপিটাল সোশ্যালিস্ট হন না আর কি, যাহা নষ্ট হইয়া গিয়াছে তাহার জন্য শোক করেন না, বিপদে পড়িলেও যাহারা বিহ্বল হন না, তাহারাই বুদ্ধিমান। দীর্ঘসূত্রতা, ইয়েস, প্রোক্রাস্টিনেশন, চাণক্য চ্যাড। শত্রুর সন্তান যদি বশীভূত হয়, জ্ঞানী মানুষের তাহা উপেক্ষার নয়। জানিবে দারুণ তীক্ষ্ণ খড়গের মতন কাল এসে করিতে পারে বিপদ ঘটন। শ্রমবিমুখ, ইয়েস। বিদ্যার সমান বন্ধু নাহি একজন, ব্যাধির সমান শত্রু না হয় কখন। বেশি স্নেহ পায় কে বা সন্তান হইতে, দৈবের উপরে বল না পাই দেখিতে। এটা তো একবার ডিসকাস হলো, এটা কিছু জিনিস রিপিট হচ্ছে, তার মানে হচ্ছে পরে আবার কেউ লিখেছিল, যে লিখেছিল তার কাছে হয়তো সেই টেক্সটটা ছিল না, আমরা পরে যখন পেয়েছি সব কম্পাইল একসাথে পেয়েছি। বিদ্যার সমান বন্ধু নাই, ব্যাধির সমান শত্রু নাই, সন্তানের মতো স্নেহপাত্র নাই, দৈবের অধিক বল নাই। পৃথিবী ধরিয়া থাকে যত পয়নিধি,
প্রাচীর ঘিরিয়া থাকে গৃহ নিরবধি, নরপতি হন সদা দেশ আবরণ, রমণীর আবরণ চরিত্র রতন। পৃথিবীর আবরণ সমুদ্র, গৃহের আবরণ, আচ্ছা পৃথিবীর আবরণ হলো সমুদ্র, গৃহের আবরণ হলো প্রাচীর, দেশের আবরণ হলো রাজা। আচ্ছা, এটা এতটাই পুরনো যে সেই সময় ভাবা হচ্ছে যে পুরো পৃথিবী আর কি ল্যান্ডের চারপাশে সমুদ্র দিয়ে আমরা ঘিরে আছি। বুঝতে পারছো এটা কোন সময়কার ম্যাপ ভাবা হচ্ছে? দাদা, হাউ টু লিভ দীর্ঘসূত্রতা? ভালো প্রশ্ন। আমার মনে হয় একটু ভয় টয় এসবই হতে পারে। আর বা ধরো আর কিছু টেকনিক্যাল উপায়ও হতে পারে, যে ধরো অ্যালার্ম ফ্যালার্ম একটু নিজের বয়সটা মাথায় রাখা, যে এই তো আর কয়েক বছর আছি, সবাই ভুলে যাবে, তার মধ্যেই বেঁচে থেকে কিছু কাজকর্ম করতে হবে, রোজই মানে সময় নেই ইত্যাদি। আর তাছাড়া আমাদের অ্যানসেস্টাররা আরো কত বেশি খেটেছেন, সারাদিন আর কত বেশি কাজ করতে হতো, সেই সব মাথায় রাখলেও একটু ভালো হয়। আর নয়তো যদি এসব কিছু কাজই না করে, সকালবেলা যখন সবচেয়ে বেশি প্রোক্রাস্টিনেশন হয়, তখন সকাল থেকে প্রাতি মোটিভেশন স্পিচ চালিয়ে দাও। সকাল থেকে ঘুম থেকে উঠে যে যত মারা টক্সিক ম্যাসকুলিন লোক ফোক হোক, সবার চালিয়ে কান ঝালাপালা করে দাও, উঠে কাজ করতে শুরু করতে থাকো সব চালিয়ে। জর্ডান পিটারসন সাহেব কি এই বই পড়ে জ্ঞান অর্জন করেছিলেন? ভারতীয় ভিত্তি, ভারতীয় ভবিষ্যৎ। তো পৃথিবীর আবরণ সমুদ্র, গৃহের আবরণ প্রাচীর, দেশের আবরণ রাজা, আর রমণীর আবরণ তাহার চরিত্র। দান কার্য হয় নিত্য হস্তের ভূষণ, সত্য কথা হয় নিত্য কণ্ঠ আভরণ, কর্ণের ভূষণ হয় শাস্ত্রের বচন, অন্য অলংকারে আর কি বা প্রয়োজন। ওরে বাবা, আর অলংকার দিয়ে কি হবে যদি এইসব এইসব তোমার মানে স্কিলস থাকে। দানই হস্তের ভূষণ, সত্য কথাই কণ্ঠের ভূষণ, শাস্ত্রবাক্য শ্রবণ করাই কর্ণের ভূষণ, অন্য অলংকারের আর কি প্রয়োজন। হীন বংশে জন্মে যদি রাজ্য অধিপতি, মূর্খের তনয়ে যদি হয় বিজ্ঞ অতি, ধনহীন জন যদি কভু হয় ধনী, তৃণের সমান দেখে সমগ্র ধরণী। নিচ বংশের লোক যদি রাজা হয়, মূর্খের পুত্র যদি পণ্ডিত হয়, দরিদ্র ব্যক্তি যদি ধন পায়, তবে সে পৃথিবীকে তৃণের মতো মনে করে। এটা ভালো না খারাপ হিসাবে বলতে চাইলেন সেটা ব্যাখ্যাটা বুঝলাম না। পৃথিবীকে তৃণের মতো মনে করে বলতে কি বোঝাচ্ছেন? পৃথিবীকে ঘাস মনে করেন, এটা তো লিটারাল ট্রান্সলেশনটার কোনো মানে নেই। সপ্তর্ষি, কি মনে হচ্ছে? নিচ বংশের লোক যদি রাজা হয়, মূর্খের পুত্র যদি পণ্ডিত হয়, দরিদ্র ব্যক্তি যদি ধন পায়, তবে সে পৃথিবীকে তৃণের মতো মনে করে। এবার তৃণের নিশ্চয়ই আরো কিছু ইমপ্লিকেশন আছে। আর আমি এখানে কাস্টিজম না হওয়ারই সম্ভাবনা বেশি, কারণ 2 মিনিট আগেই উনি বলেছেন যে নিচু বংশের ব্যক্তিও আর কি মানে শিক্ষিত হলে, বিদ্বান হলে তাকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত ইত্যাদি। সহজ বলছে, আচ্ছা আচ্ছা, বাহ। নিচ বংশের লোক যদি রাজা হয়, সেই ব্যক্তি বা যে ব্যক্তি মূর্খের পুত্র হয়েও সে পণ্ডিত, বা যে ব্যক্তি দরিদ্র ঘরে জন্মেও যে ধন পেয়েছে, তবে সে পৃথিবীকে অনেকটাই সহজ মনে করে। অর্থরূপে অনর্থ সমাগত হয়, অর্থ অনর্থ হেতু হয় নিঃসংশয়, হেন সংঘটন হয় বিনাশ কারণ, অতএব উক্তার্থ করিবে পরীক্ষণ। অর্থরূপে অনর্থ সমাগত হয়, অর্থ অনর্থ হেতু হয় নিঃসংশয়। তত হতেই পারে। তৃণই ভিত্তি মূলই ভবিষ্যৎ। ব্রাহ্মণে নিহত যদি করে ধনবান, তথাপি সেজন পায় প্রচুর সম্মান। চন্দ্রসম শুদ্ধ বংশে জন্মে যদি কভু, ধনহীন জন মান নাহি পায় তবু। এটার ব্যাখ্যা কই? হ্যাঁ, যাহার প্রচুর ধন আছে, সে যদি ব্রাহ্মণকেও বধ করে, তথাপি সে অর্থ বলে সম্মান পায়। স্ট্যাটাস গ্রুপস। আর নির্ধন ব্যক্তি যদি চন্দ্রের ন্যায় নিষ্কলঙ্ক বংশে জন্মগ্রহণ করে, তথাপি সে সম্মান পায় না। তাই উনি বলছেন না যে তাই এবার গরিব লোককে টাকায় ভরিয়ে দাও, উনি বলছেন তাই গরিব হয়েও না, ডোন্ট বি পুয়ার। দাদা, আমি এতটাই দীর্ঘসূত্রতায় ভুগছি যে মৃত্যুর রিস্কের পরও বাংলাদেশে বসে আছে। পুস্তকের বিদ্যা যদি না হয় পঠিত, নিজ ধন হয় যদি পরহস্তগত, কার্যকাল উপস্থিত হইলে কখন নিষ্ফল হয় সে বিদ্যা আর সেই ধন।
যে বিদ্যা কেবল পুস্তকেই আছে কিন্তু শিক্ষা করা হয় নাই, আর যে ধন পরের হাতে আছে কার্যকালে সেই বিদ্যা সেই ধন কোনোই উপকার হয় না কাজের সময়। তাই বাড়িতে যা বই কিনে ফেলে রেখেছো সব ইমিডিয়েটলি পড়ো। ঝটিক বা সব আমায় পাঠিয়ে দাও টাকা দিয়ে, আবার আমি সেগুলো পড়ে তোমাদের শুনিয়ে দেবো। ঝটিকার ভয় ভীত হয় বৃক্ষকুল, আচ্ছা, ঝটিকার ভয় ভীত হয় বৃক্ষকুল, শিশির হইতে ভয় পায় পদ্মফুল, বজ্রপাত পর্বতের ভয়ের কারণ, সাধুর নিয়ত ভয় হইতে দুর্জন, ঝড় হইতে বৃক্ষের ভয়, শিশির হইতে পদ্মের ভয়, বজ্রপাতে পর্বতের ভয়, আর সাধুগণের দুর্জন হইতে ভয়। তো পদ্মের ভয় শিশিরে, তাহলে তৃণমূল কি শিশির? শিশির অধিকারীর ভয়, ও সে তো শুভেন্দুর বাবা। বুদ্ধিমান জনে যদি দেন কার্যভার, 3 গুণ লাভ হয় অদৃষ্টে রাজার, প্রচুর ঐশ্বর্য সহ লাভ হয় খ্যাতি, পরিণামে হয় তার স্বর্গেতে বসতি। রাজা যদি বুদ্ধিমান ব্যক্তিকে কার্যভার দেন তবে তাহার 3 প্রকার লাভ হয়। কি কি? যশ, প্রচুর ধন ও স্বর্গবাস। মূর্খজনে যদি রাজা দেন কার্যভার, 3টি বিষম ক্ষতি হইবে তাহার। অপযশ হবে, আর হবে অর্থনাশ, পরিণামে হবে তার নরকে বাস। মূর্খ ব্যক্তিকে কার্যভার দিলে রাজার 3টি ক্ষতি হয়: অপযশ, অর্থনাশ এবং নরকে গমন। তার মানে রাজা যদি ভুলভাল একাডেমিক হায়ার করেন, ভুলভাল লোককে মিনিস্টার করেন, তাহলে তার কি কি হবে না? অপযশ হবে, অর্থনাশ হবে এবং নরকে গমন হবে। লাইক উই প্রেস গ্রাস আন্ডার আওয়ার বুট। আচ্ছা, আপনি নয়ন দিয়া হেরিবেক কভু, নয়ন দিয়ে আমি হেরিবেক করতে পারছিলাম না, হেরিতে পারছিলাম না, এত ছোট লেখা। আপনি নয়ন দিয়া হেরিবেক কভু, অসম্ভব যাহা তাহা না বলিবে তবু। ওফ, ওফ, এই তো বাড়া, এইসবই তো আমায় বাড়া, এসব আমায় শিখতে হয়েছে সিলভেস্টার স্ট্যালোনের সিনেমা দেখে, নেভার ব্যাক ডাউন দেখে, জর্ডন পিটারসন দেখে, আর আমাদের ইউএফসি দেখে। এইসব পাতায় পাতায় ভরে রয়েছে চাণক্যর মধ্যে। আপনি নয়ন দিয়া হেরিবেক কভু, অসম্ভব যাহা তাহা না বলিবে তবু। বানরে সঙ্গীত গায়ে শিলা ভাসে জলে, অসম্ভব কথা নাহি শুনি কোনো কালে। পাথর জলে ভাসে অথবা বানরে গান গায়, এরূপ কোনো অসম্ভব ব্যাপার সচক্ষে দেখিলেও তাহা লোকের কাছে বলিবে না। তুমি তুমি যদি কিছু ভুলভাল হ্যালুসিনেট করো, এটা বলে বেড়াবে না লোককে। তাহলে তো ফেক বাবারা কি করে তাহলে কাজ করবে? যা পাওয়া। যেজন কৃষক তার শস্যপূর্ণ ঘর, আরোগী হইলে পায় সুখ নিরন্তর। গৃহিণী যাহার হয় পতি সোহাগিনী, সুখে ভরা থাকে নিত্য তার গৃহখানি। কৃষিকর্ম করিলে গৃহে কখনো অন্নের অভাব হয় না, রোগ শূন্য হইলে নিত্য সুখ লাভ হয়। আর যাহার পত্নী স্বামীর সোহাগ লাভ করে, তাহার গৃহে নিত্যই আনন্দ থাকে। কার্য নষ্ট হয় নিত্য তাচ্ছিল্য করিলে, বুদ্ধির বিলোপ হয় নির্ধন হইলে। প্রার্থনা করিলে কভু নাহি থাকে মান, ভোজনের দোষে নষ্ট কুলের সম্মান। অবহেলা করিলে কার্যনাশ হয়, দরিদ্র হইলে বুদ্ধি লোপ হয়, ভিক্ষা করিলে মান নষ্ট হয়, আর ভোজনের দোষে কুল নষ্ট হয়। এবার আমার বক্তব্য হচ্ছে যে ভিক্ষা করিলে যে মান নষ্ট হয়, তাহলে फ्रीबीज के আমরা কি বলিব? हाँ, ट्विटर पे जो बवाल बहुत अजीब है, अब इलीगल इमिग्रेंट्स को भी डिफेंड करना पड़ेगा। ডিফেন্ড कर रहे हैं वो लोग। ছায়াযুক্ত বৃক্ষ যদি ফলবান হয়, যতনে লইবে নিত্য তাহার আশ্রয়। দৈবক্রমে কভু যদি ফল নাহি থাকে, সুশীতল ছায়া তার নিবারিবে কে? ফলবান ও ছায়াযুক্ত বড় গাছের তলায় আশ্রয় লইতে হয়। দৈবক্রমে ফল না থাকিলে ছায়াকে নিবারণ করিবে। এটার মানেটা কে বলবে? সপ্তর্ষি, আবার তোমায় লাগবে। উনি এই যে লাস্ট লাইনটা খালি বুঝিনি, যে দৈবক্রমে ফল না থাকিলে ছায়াকে নিবারণ করিবে, মানে ফল, মানে উনি কি বলছেন যে ফল যদি নাও থাকে তাতে অসুবিধা নেই, কারণ ছায়াটা তো অ্যাটলিস্ট পাওয়া যাচ্ছে। দৈবক্রমে কভু যদি ফল নাহি থাকে, সুশীতল ছায়া তার নিবারিবে কে, তাই না? এটাই তো বোধহয় মানে। বাল্যকালে যদি বিদ্যা না করে অর্জন, যৌবনে না করে যদি ধন উপার্জন, বৃদ্ধকালে ধর্মকর্ম না করিলে যে
অন্তিম সময়ে বলো কি করিবে সে। প্রথমে প্রথমে নার্জিতা বিদ্যা, দ্বিতীয়ে নার্জিতং ধনম, তৃতীয়ে নার্জিতং পুণ্যং, চতুর্থে কিং করিষ্যতি। বাল্যকালে বিদ্যা অর্জন, যৌবনে না করে করে যদি ধন উপার্জন, বৃদ্ধকালে ধর্মকর্ম না করিলে যে অন্তিম সময়ে বলো কি করিবে সে। বৃক্ষ যদি অবস্থিত হয় নদীকূলে, অথবা আপন ধন পরহস্তে গেলে, স্ত্রীলোকে জানিতে পারে যদি কোনো কথা, এ তিন বিফল হয় জানিবে সর্বথা। নদীর তীরে যদি বৃক্ষ থাকে, আপনার ধন যদি পরের হাতে যায়, আর কোনো কথা যদি স্ত্রীলোকে জানিতে পারে, তবে এ তিনটি নিষ্ফল হয়। এবার আমি একটা অনেকদিন আগে একটা প্রভাব শুনেছিলাম যে একটা মহিলা আর একটা ছাতার মধ্যে কি তফাৎ। ছাতার মুখ বন্ধ করা যায়, ঠিক বলেছে দাদা। ফল না থাকলেও ছায়া প্রদান করে, তাই উপকারী। আচ্ছা, এটা বিভৎস ছিল। যৌবনে অর্থ উপার্জন করতে হবে, ফ্রি জিনিস চাইলে হবে না। আচ্ছা, এবার একটা বড় শ্লোক। ও না, এটা তো হ্যাঁ ট্রান্সলেশনটাই। শ্রীলোকে, হ্যাঁ ঠিক আছে। ধনপায় কোথা হয় কুদেশে যাইলে, জলপিণ্ড মিলে কোথা কুপুত্র জন্মিলে, গৃহিণী হইলে দুষ্টা গৃহে। এটা কি রে ভাই, লেটারটা জাস্ট উঠে গেছে, এত পুরনো বই। গৃহিণী হইলে দুষ্টা, দাঁড়া সংস্কৃতটা দেখি দেখি যদি পাই। কুতং কুগেহিনীং প্রাপ্য গৃহেং কুতঃ সুখম। গৃহিণী হইলে দুষ্টা গৃহে কুতঃ সুখম। দাঁড়াও ট্রান্সলেশনটাকে পড়ে দেখি, তাহলে ওয়ার্ডটা বুঝবো। ওয়ার্ডগুলো ট্রান্সলেশন দেওয়া নেই এখানে, কি ঝামেলা। এটা ওয়ার্ডটা সেন্টেন্সটা বুঝতে পারছি না, ঠিক আছে ব্যাখ্যায় বুঝে যাবো। কুশিষ্য পড়ালে গুরু কোথা পাবে মুখ। তো ব্যাখ্যা হচ্ছে, মন্দ দেশে গমন করিলে অর্থ সঞ্চয় হয় না, যেমন পশ্চিমবঙ্গে আসলে অর্থ সঞ্চয় হয় না। দুষ্ট পুত্র জন্মিলে পিতার শ্রাদ্ধক্রিয়া হয় না। গৃহিণী দুষ্ট প্রকৃতি হইলে গৃহে সুখ হয় না। দুষ্ট ছাত্রকে পড়াইলে গুরুর কোথাও সুখ্যাতি হয় না। হত হয় যত পথ সন্ধ্যার আধারে, পতিতা হয় যে নারী হত বলে তারে। অল্প বীজ ছড়াইলে ক্ষেত্র হয় হত, ভৃত্যের দোষেতে প্রভু সদা হয় হত। সন্ধ্যার আধারে পথ ভালো দেখা যায় না, সেজন্য পথ মূল্যহীন হয়। রাত্রিবেলা বেরিয়ে লাভ নেই। রমণী পতিতা হইলে মূল্যহীনা হয়। ক্ষেত্রে অল্প বীজ ছড়াইলে আশানুরূপ শস্য লাভ হয় না বলিয়া ক্ষেত্রের মূল্য কমিয়া যায়, এবং ভৃত্যের দোষে প্রভুর ক্ষতি হয়। কুতো, আচ্ছা, কুতো মানে হচ্ছে কোথায়। ও, এই sort of। গৃহিণী হইলে দুষ্টা গৃহে কুতো সুখ, কুতো সুখ। যদিও বিসর্গটা দেওয়া নেই এখানে, কি এটা কয় ওকার আছে, তারপরে কোথা সুখ, হ্যাঁ কোথায় হয়তো লিখতে গেছিল। গৃহিণী হইলে দুষ্টা গৃহে কোথা সুখ, হ্যাঁ থটা একদম ঘেটে গেছে ওখানে। ব্রাহ্মণবিহীন শ্রাদ্ধ জানিবে নিষ্ফল, দক্ষিণাবিহীন যজ্ঞ তেমনি বিফল। রূপসীর রূপ বৃথা যদি বন্ধা হয়, এটার মানে কি, সৈন্যদল হত যদি চালক না রয়। বেদজ্ঞ ব্রাহ্মণ দ্বারা সম্পন্ন না করাইলে শ্রাদ্ধ কার্য নিষ্ফল। যজ্ঞ করিয়া যদি পুরোহিতকে দক্ষিণা না দেওয়া হয়, তবে সে যজ্ঞ নিষ্ফল। সুন্দরী হইলেও যদি কোনো রমণীর সন্তান না হয়, তবে তাহার জন্ম নিষ্ফল। আর নায়ক না থাকিলে সৈন্যদল অচল। নিজের না আছে বুদ্ধি বিন্দু মাত্র যার, কি হইবে উপকার শাস্ত্র পাঠে তার। যাহার হয়েছে অন্ধ দুইটি নয়ন, দর্পণে সাধিবে তার কোন প্রয়োজন। যাহার নিজের বুদ্ধি নাই, শাস্ত্র তাহার কি করিবে। দুইটি চক্ষুই যাহার অন্ধ, আয়না তাহার কোন কাজে লাগিবে। यस्य नास्ति स्वयं प्रज्ञा शास्त्रं तस्य करोति किं। लोचनाभ्यं विहीनस्य दर्पणः किं करिष्यति। নিজের না আছে বুদ্ধি বিন্দু মাত্র যার, কি হইবে উপকার শাস্ত্র পাঠে তার। যাহার হয়েছে অন্ধ দুইটি নয়ন, দর্পণে সাধিবে তার কোন প্রয়োজন। যাহার নিজের বুদ্ধি নাই, শাস্ত্র তাহার কি করিবে।
দুইটি চক্ষুই যাহার অন্ধ, আয়না তাহার কোন কাজে লাগিবে। আচ্ছা, এবার হচ্ছে বহু বক্তা কি করিবে করিয়া বক্তৃতা। বহু বক্তা কি করিবে করিয়া বক্তৃতা, শ্রোতা যদি একজন নাহি থাকে তথা। যে দেশে বসতি করে নগ্ন খপনক, এটা কি এটা? হ্যাঁ, খপনক কি ফল লোভিবে বসি তথায় রজক। সভায় যদি বক্তৃতা শুনিবার লোক না থাকে, তবে বক্তারা সেখানে বক্তৃতা করিয়া কি করিবেন। যে দেশে কেবল উলঙ্গ সন্ন্যাসী বাস করে, সেখানে রজক কি করিবে। বেদ যার বেদাঙ্গ তত্ত্ব জানে যেই জন, বেদ আর বেদাঙ্গ তত্ত্ব জানে যেই জন, জপ হোম আদি কর্ম যে করে সাধন, আশীর্বাদ করে নিত্য সেই মহাশয়, রাজপুরোহিত হন নাহিক সংশয়। ঠিক আছে, এটা তো ম্যানুয়াল তাদের জন্য। বেদ আর বেদাঙ্গ প্রভৃতি শাস্ত্র যিনি জানেন, জপ হোম প্রভৃতি কার্য যিনি নিয়ত করেন, যিনি নিয়ত আশীর্বাদ করেন, তিনি রাজপুরোহিত হইবার উপযুক্ত ব্যক্তি। কুল শীল গুণ দ্বারা শোভিত যে জন, ধর্মকার্য যত কিছু যে করে পালন, বয়সে প্রবীণ আর প্রেষণে পণ্ডিত, ধর্মাধ্যক্ষ বলি তারে জানিবে বিহিত। যিনি সদ্বংশে জন্মিয়াছেন, যিনি সচ্চরিত্র ও গুণযুক্ত, সকল প্রকার ধর্মকার্য করেন, বয়সে প্রবীণ, আদেশ কার্যে বিশেষ দক্ষ, তাহাকে ধর্মাধ্যক্ষ বলিয়া জানিবে। আয়ুর্বেদ শাস্ত্রে যিনি সুপণ্ডিত অতি, দেখিতে সুন্দর অতি যাহার মূর্তি, ভদ্র ব্যবহার আর গুণ আছে যাঁর, চিকিৎসক বলি তাঁরে করিবে বিচার। যিনি আয়ুর্বেদ অর্থাৎ চিকিৎসা শাস্ত্র বেশ ভালো করিয়া পড়িয়াছেন, সকলের মধ্যে যিনি দেখিতে সুন্দর, যাহার ভদ্র ব্যবহার ও গুণ আছে, তাহাকেই বৈদ্য বলিয়া জানিবে। আমার বৈদ্য বন্ধুগুলো, বৈদ্য স্যার নেম কি? দাশগুপ্ত বৈদ্য না? আমার বৈদ্য বন্ধু কটা আছে? বৈদ্য 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 আর কি কি পদবী আছে? আমার তো মনে হচ্ছে একটাই বৈদ্য বন্ধু। হ্যাঁ, সে তো ভালোই দেখতে, বাকি সবই ব্রাহ্মণ কায়স্থ। তবে সে ডাক্তার না অবশ্য। দে কোন পদবী? দেখতে সুন্দর ডক্টর। আচ্ছা, তারপর হচ্ছে বারেক বলিবা মাত্র অর্থ বুঝে যে, অক্ষর সুস্পষ্ট যার, লিখে যে সহজে, সর্বশাস্ত্রের রীতিমতো জ্ঞান আছে যার, লেখক বলিয়া দিবে পরিচয় তার। একটি কথা একবার বলিলেই যে তাহার অর্থ বুঝিতে পারে, খুব তাড়াতাড়ি লিখিতে পারে, যাহার হাতের লেখা ভালো, সকল শাস্ত্রেই যাহার জ্ঞান আছে, তাহাকে উত্তম লেখক বলিয়া মনে করিবে। সেনগুপ্ত, সেনগুপ্ত সেনগুপ্ত কায়স্থ না? ও, সেনগুপ্ত আর কোনো, ও আচ্ছা, তাহলে দাশগুপ্ত সেনগুপ্ত গুলো। সেনগুপ্ত আমার কোনো বন্ধু আছে? সেনগুপ্ত তো কোনো বন্ধু নেই আমার। সেন, সেনও কায়স্থ না? এ কি রে ভাই, সেন কি করে কায়স্থ না? সেন তো মানে সেন বংশেরই তো লোকজন বলে এরা, তো ওরা তো ক্ষত্রিয় কায়স্থ। তো সেন বৈদ্য? ও, এই সাটা, এই তো খিল্লি। না, আমার কোনো সেন বন্ধুও নেই, ওই দাশগুপ্তই খালি। খপনক যে কোনো নগ্ন সন্ন্যাসী। আচ্ছা, তো একবারে যে কথা বুঝবে, ইনস্ট্রাকশন ফলো করতে পারে, সেরকম লোকের কথা বলা হচ্ছে এখানে। আর যে ভালো তাড়াতাড়ি লিখতে পারে, বুঝতে পারে, জ্ঞান আছে, সর্বশাস্ত্র রীতিমতো জ্ঞান আছে যার। সর্বনীতি শাস্ত্রে যিনি অতি সুপণ্ডিত, বাহনে চড়িতে যিনি ক্লান্তি বিরহিত, শৌর্য বীর্য আদি গুণে শোভিত যে জন, সেনাধ্যক্ষ বলি তারে করিবে গ্রহণ। যিনি সমস্ত নীতিশাস্ত্র জানেন, হস্তি অশ্ব প্রভৃতি বাহনে চড়িতে যিনি ক্লান্তি বোধ করেন না, শৌর্য বীর্য প্রভৃতি গুণ যাহার আছে, তাহাকে সেনাধ্যক্ষ করিবে। মেধাবী বচনে পটু অতি বুদ্ধিমান, পরের মনের ভাবে যার আছে জ্ঞান, ধীর ভাব আর শুধু সত্য কথা বলে, রাজদূত বলি তারে জানিবে সকলে। দেখা যাক এস জয়শঙ্করের মধ্যে এগুলো আছে কিনা। যাহার তীক্ষ্ণ স্মৃতিশক্তি আছে, যিনি কথা বলিতে বেশ পটু, বুদ্ধিমান, পরের মনের ভাব বুঝিতে পারেন, শান্ত প্রকৃতি, সত্য কথা বলেন, তিনি দূত বলিয়া খ্যাত। ঠিকই আছে। দীর্ঘসূত্রতা, ডিলেড গ্র্যাটিফিকেশন, না এই সেন্সে না। সুরি, সাহারা, হ্যাঁ, না, এয়ার অফ স্লিদারিন, সুরি সাহারা হচ্ছে ঘটি সাহারা, যারা মদের বিক্রেতা ছিল। আমরা বাঙাল সাহা, আমরা তেলি।
আচ্ছা, তারপর হচ্ছে এস জয়শঙ্করের ডেসক্রিপশন তো মোটামুটি পাওয়া গেছে। কেশবচন্দ্র সেন বৈদ্য, এই এটা জানতাম না তো, কি কি ঝামেলা বাড়া। তারপরে হচ্ছে, আর তাই ওই সুরি সাহারা শিডিউল কাস্ট, যারা বেশ বড়লোক, মদ ফদ বিক্রি করে, আমরা যারা গামছা বিক্রি করতাম বাজার ঘুরে ঘুরে পায়ে হেঁটে, আমরা জেনারেল কাস্ট, আমরা প্রিভিলেজড। হ্যাঁ, বাঙাল সাহারা কেউ বেশি পাইনি। পার্টিশন ফেস করেছি, গামছা বিক্রি করেছি রাস্তায় রাস্তায়, তাতে কি আছে? প্রিভিলেজ যা ছিল আমাদের, ভাবতে পারছো? হ্যাঁ, মন্ডল তো টাইটেল, মন্ডল তো মানেই হলো, মন্ডল মানে তো একটা সার্কেল, একটা গ্রুপের যে হেড, ছোটখাটো গ্রুপের মন্ডলী, মন্ডল ওইসব। আচ্ছা, তারপর হচ্ছে, আছে যার পুত্র আর বহু পৌত্রগণ, শাস্ত্রজ্ঞ যে হয়, মিষ্ট যে করে রন্ধন, মহাবীর সুকঠিন গঠন যাহার, জানিবে সকলে তারে বলি। এটা কি? সুপকার। আচ্ছা, সুপকার কথাটা কোনো শুনিনি, দন্তেশ্বর দীর্ঘ। যাহার সন্তান সন্ততি আছে, নীতিশাস্ত্রে যাহার জ্ঞান আছে, সাধু অন্ন যিনি রন্ধন করিতে পারেন, যিনি শক্তিশালী এবং দৃঢ় গঠিত দেহ, তিনি রন্ধন করিবার উপযুক্ত মাত্র। বাবা, তো মানে ছেলে কুকদের কথা হচ্ছে। দাদা, দাস উইথ তালিবর্ষ ইজ বৈধ, এক্সাম্পল সিয়ার। ও বাবা, কি ঝামেলা। আচ্ছা, লাস্ট শ্লোক আজকের, আকারে ইঙ্গিতে। আচ্ছা, লাস্ট যখন একটু সংস্কৃতটা পড়ার চেষ্টা করি, দেখি আবার। ইঙ্গিতাকার, ইঙ্গিতাকার তত্ত্বজ্ঞ, তত্ত্বজ্ঞ বলবান, প্রিয়দর্শন সময়জ্ঞ, সাবধান প্রতিহারী স উচ্যতে। আকারে ইঙ্গিতে কথা বুঝে যেই জন, মহাবলবান আর প্রিয় দর্শন, সময়ে বুঝিতে পারে, রহে সাবধান, প্রতিহারী বলি তারে করিবে বাখান। প্রতিহারী মানে দ্বারপাল, মানে সিকিউরিটি গার্ড আর কি। যে ব্যক্তি আকার ইঙ্গিতেই কথা বুঝিতে পারে, বলবান রূপবান, যে সময় বুঝিতে পারে ও বিশেষ সতর্ক, তাহাকে প্রতিহারী বলিয়া জানিবে। তো প্রতিহারা ডাইনাস্টির সঙ্গে কি এই টার্মিনোলজিটার মিনিংটার কোনো সম্পর্ক আছে? বাহ, তো 86 সালে একটা ছোট্ট বই সুন্দর পড়া হয়ে গেল। পিছনে লেখা বিশুদ্ধ, আরো কি কি বই আছে ওদের আর কি, বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি, মেয়েদের ব্রত কথা, বৃহৎ লক্ষ্মী চরিত্র, সব ফেমিনিস্টদের ঝাড় জ্বালানোর বই। ধর্মপ্রাণ বাঙালি হৃদয়ে চিরকালই ধর্মপ্রবণ, তাই ধর্মপুস্তকের আদরও বাঙালি ঘরে চিরকালীন। সেই পরিপ্রেক্ষিতেই আমাদের এই ধর্মপুস্তক প্রকাশের সুষ্ঠু প্রয়াস, যা প্রত্যেক বাঙালি ঘরকে অতি সুলভে করে তুলবে সমৃদ্ধ। এটা পড়েনি বলেই ভোগে। স্যুপ ইজ ঝোল। আচ্ছা, তো স্যুপ তাহলে SOUP স্যুপ আর এই স্যুপ কি সেম নাকি? না না, এটা তো অন্য জিনিস ব্যাখ্যা হচ্ছিল তখন। স্যুপ, স্যুপ মানে এটা দেয়নি না, সুপকার। হ্যাঁ, রন্ধন করিবার উপযুক্ত, যিনি শক্তিশালী এবং দৃঢ় গঠিত, তিনি রন্ধন করিবার উপযুক্ত। ও, সুপকার মানে হচ্ছে কুক। কুক মানেই কুক মানেই হলো সুপকার, তাই তো বলছে লাস্ট সেন্টেন্সটা যে সুরশ্চ কঠিনশ্চৈব সুপকার স উচ্যতে, জানিবে সকলে তারে বলি সুপকার, তিনি রন্ধন করিবার উপযুক্ত পাত্র। তো যে স্যুপ বানায় সে সুপকার। স্যুপ ইজ সাম্ভার, রসম, ডাল, ঝোল, গ্রেভি। তো সেটাই তো SOUP স্যুপ। এ কি অদ্ভুত কেস, স্যুপ কথাটা তার মানে সংস্কৃত থেকে এসছে। आई एम मिसिंग नितिन। नितिन आया था शुरू में। प्रतिहार means those who protect India's western gates, hence Gurjar Pratihar। আচ্ছা, এদের মধ্যে ভূঁইয়া তো ক্ষত্রিয়। আচ্ছা, আর কিছু কমেন্ট আছে? ঠিক আছে, একটু পরে অনলাইন আসছি, 1 ঘন্টার মধ্যেই। দাদা ওপরে দেখো, ওপরে, কত ওপরে? হ্যাঁ, ওইগুলোই তো, স্যুপ ইজ ঝোল। দাদা ওপরের শ্লোকটা দেখে বলো তো কি মনে হয়? ও আচ্ছা, হ্যাঁ দেখি। সাধু নৃপ যেরূপ করেন আচরণ, তাহার অনুকরণ করিবে জনগণ, যাহা আচরণ করে প্রজা সমুদয়, ভূপতির কভু তাহা উপাদেয় নয়।
প্রজাতে যে দেখা যায় ধর্মাধর্ম ভাব, তাহার আদর্শ হেতু ভূপের প্রভাব। একদম মিমেটিক থিওরি, একদম সবসময় এমুলেট করে লোকজন। তবে মিমেটিক থিওরিটাতে এটা তো মিমেসিস বটেই, বাট ওই মানে একটা যে ইঙ্গিত দিচ্ছি, ইঙ্গিত দেওয়ার জন্য লোকে করে তো থাকে, তো সেইটা এইখানে ঠিক স্পষ্ট না। এখানে উনি এটা পয়েন্ট আউট করছেন যে লোকে এমুলেট করেই আলটিমেটলি, যে এমুলেশনের চক্করই সবসময় সোসাইটি ইভলভ করতে থাকে, এবং এলিটরা যা করবে সেটা সবসময় আর কি লোকে ফলো করবে আর কি। দাদা, ইউর ওপিনিয়ন অন মেঘমল্লার বসু লাল, কে নাম শুনিনি? ও মেঘমল্লার বসু, হ্যাঁ নামটা শুনেছি। কে কি করেন আমি জানি না। মাঙ্কি সি মাঙ্কি ডু। তোমার মন্ডল, মল্লিক, গায়েন, শিকদার, মজুমদার এই সারনেমের মুসলিম বন্ধু আছে? না, আমার কোনো মুসলিম বন্ধু নেই। আর আমার মন্ডল, মল্লিক, গায়েন, শিকদার এই নামে, মজুমদার এই একটা সারনেমে হিন্দু বন্ধুও নেই। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে আসছি। আজকে তুমুল আলোচনা করতে হবে ইংলিশে ইয়ে নিয়ে, ইউএস এড এর পতন নিয়ে। চলি তবে বন্ধুগণ, বিদায়। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো।